শুভ সন্ধ্যা, কেমন আছেন? নমস্কার দাদা, ভালো আছি। কেমন আছেন? জি, নমস্কার। জি আপনাদের সাথে আসসালামু ক্লাস আলাইকুম। তো ভালো পিডিএফটা আছি। তো দিতে পারতাম, পিডিএফটা দিতে ভুলে গেছিলাম। আপনারা তো একজনও নক দেন নাই। ক্লাস দিয়ে দিই না, এটা মনে আছে। আমার গতকাল একটা পরীক্ষা ছিল, তো দৌড়ের উপর ছিলাম। সব মিলে আবার আমি আজকে রাতে সবগুলো দিয়ে রাখবো, যেগুলো সব বাকি আছে। আপনাদের কার কি অবস্থা? দাদা একটা যেটা ওই ট্রাস্টির দাদা, ওটা যদি প্রিন্ট করতে চাই তাহলে কি পরিমাণ খরচ হতে পারে, অথবা কি কি কার কার ট্রাস্টি? ট্রাস্টের? হুম। ট্রাস্ট না ট্রাস্টি, দুটোর মধ্যে সরি, পার্থক্য ট্রাস্ট আছে। ট্রাস্ট ট্রাস্ট। হ্যাঁ, সরি সরি, ট্রাস্ট। ওই ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম, এগুলোর কাছাকাছি। এগুলো ট্রাস্ট একটু সম্ভবত কোনো টাকা খরচ হয় না, সাথে সাথেই চলে আসে। আর যদি অফিসে যাইতে বলে ডকুমেন্টস নিয়ে, তখন আবার আপনার খরচের ইস্যু আছে। আচ্ছা, তা না ওটা কি হলে না। অনলাইনেই করতে পারবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে। অনলাইনেই। ধরেন এখানে দুইটা অপশন, ওগো মাঝে মাঝে একটু ঝামেলা হয়। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে বলে যে ডকুমেন্টস নিয়ে, এটা কি অ্যাপয়েন্টমেন্টে ডকুমেন্টস নিয়ে যাইতে বলে। আর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কখনো হইলো ডকুমেন্টস যাইতে বলে, কখনো যাইতে বলে না। এটা কমন। ট্রাস্ট টুস্ট তো কম, ওই লিমিটেড কোম্পানি ট্রাস্ট এগুলো একই টাইপের। আর পরে দিয়ে করতে গেলে দাদা তখন অডিটের প্রয়োজন হবে আর কি, যদি রিটার্ন সাবমিট। হ্যাঁ, ট্রাস্ট তো অডিট লাগবে। চুপ করে আছেন কেন? চালু করে শুরু করে দিই আমরা, না? দাদা, জি ভাই। কেমন আছেন? জি, সৃষ্টিকর্তা রেখেছে। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। চিরকম ঘটনা একটা ঘটতো তো ট্যাক্সের ইস্যুতে। কি? ওই যে 15,339 এরকম একটা এই, গত 25 সালে চিঠি দিছিল না সবাইকে। হুম তো একজন লোক ওই যে আগস্টের দিকে চিঠি পাইছে, চিঠির কোনো উত্তর টত্তর দেয় নাই। তো ওনাকে হুম কি করছে, গত ফেব্রুয়ারিতে আবার চিঠি দিচ্ছে ওইখান থেকে। হুম এরপর উনি আর তারপরে যোগাযোগ করতেছে না। এবার যখন ফোন করছে, এখন লোকটা টাকা পয়সা আছে কিন্তু পড়াশোনা নাই, মুখের ব্যবহারও খারাপ। তো উনি কি করছে, গালাগালি করছে যথেষ্ট পরিমাণ ট্যাক্স অফিসারকে। হুম তো ওই লোক কি করছে, ওনার যে বিল্ডিং আছে পুরা বিল্ডিং এর মেজারমেন্ট নিয়ে যা কিছু হয়, মোটামুটি 2-2.5 কোটি টাকার একটা কাগজপত্র রেডি করে ফেলছে। হুম এখন এই যখন এটা করছে, উনি একটা লয়ার ধরছে, হুম কনসালটেন্ট, ব্যাড এন্ড ট্যাক্সের কনসালটেন্ট, লাইসেন্স প্রাপ্ত। তো হুম ওই লোক গিয়ে ওনাকে ওটা নিয়ে আসছে, দেখে যে 2-2.5 কোটি টাকার একটা মানে ড্রাফট রেডি করে ফেলছে। হুম এটা যখন শুনছে এই লোকটা, উনি কি করছে, চিটাগাং মেয়র যে আছে এখন সাদাত, ওনাকে হুম নিয়ে, ওনার লোকজন নিয়ে ওইখানে টাকা খাওয়ায়, পুরো অফিস ঘেরাও, ঘেরাও করে হুলস্থুল মানে কাজ। এটা গত পরশু দিনের ঘটনা, আজকে নিউজটা পাই নাই, কিন্তু হুলস্থুল একটা কাজ কারবার বলতেছে যে এই লোককে আলগা নিয়ে চলে যাবে ট্যাক্সের অফিসারকে। এই হচ্ছে ঘটনা। কোন তো শুনে খুব সার্কেলে ভাই? অবাক হইলাম। আছে একটু কনফ্লিক্ট নিয়ে এটা আগ্রাবাদের আশেপাশের ঘটনা, চট্টগ্রামে। সার্কেল তো সব ওইখানেই, হলে তো না বুঝছি, আগ্রাবাদে হবে। কারণ আপনি যেহেতু আগ্রাবাদে আছেন, আমিও যেহেতু আশেপাশে আছি, বুঝে যাবেন এটা কোন জায়গার ঘটনা, এই জন্য বলতেছি না। তো এই হচ্ছে ঘটনা দাদা, এটা খুবই আসলে মর্মাহত। হুম। আচ্ছা, কত ঘটনাই ঘটবে, বাট আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেশ এগিয়ে যেতে হবে। জি দাদা। হুম। আমাদের 5টা হেডস অফ ইনকাম হইলো: চাকরি হইতে আয়, খাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, মূলধনী আয়। আজকে হইলো আর্থিক পরিসম্পদ হইতে আয়। চেষ্টা করবো দুইটা কমপ্লিট করার জন্য। দুইটা বেশি বেশি টাইট শিডিউল হয়ে যায় আর কি। তাও দেখি কতটুকু করতে পারি। চাপ করে যায় দুইটা করতে গেলে। আর্থিক পরিসম্পদ হইতে আয় বলতে কি বোঝায়?
আমাদের আর্থিক পরিসম্পদ, আমাদের তো পরিসম্পদ আছে, পরিসম্পদের ধরেন আবার ভাগ আছে, একটা আর্থিক পরিসম্পদ আর এমনি অন্য পরিসম্পদ। এই পরিসম্পদের একটা পার্ট আর্থিক পরিসম্পদ। আর্থিক পরিসম্পদ হলো সেই পার্টটুকু যেটা আপনি চাইলে সহজে কনভার্ট করে ফেলতে পারেন আপনার অর্থটাকে। ব্যাংকে একটা এফডিআর করেছেন, আপনি যা বললেন ব্যাংকে যে আমি আপনারটা রাখবো না, ভেঙে ফেলবো। ভেঙে বলতে আপনি সঞ্চয়পত্র কিনেছেন, বললেন একদিন দুই দিনের নোটিসে ভেঙে ফেলা যায়, ডিপিএস ভেঙে ফেলা যায়। তারপরে ট্রেজারি বিল বন্ডের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে, ট্রান্সফার হয়। তো এগুলো যে কোনো সময় আপনি কনভার্ট করতে পারেন। তো এগুলো হলো আর্থিক পরিসম্পদ। কিন্তু আবার পরিসম্পদের কথা যদি বলি, আমার একটা জায়গা আছে, চাইলে আমি সেটা কিন্তু আজকে বিক্রি করতে পারবো না, কালকে বিক্রি করতে পারবো না, কিন্তু এগুলো চাইলে সাথে সাথে আমরা করতে পারবো। তো এই জন্য এগুলো আর্থিক পরিসম্পদ, যে কোনো সময় কনভার্টেবল করা যায় লিকুইড টাকায়। তো আর্থিক পরিসম্পদ থেকে আয় বলতে বোঝায় সিকিউরিটিজ, ডিবেঞ্চার, ব্যাংক, ব্যাংক আমানত, লভ্যাংশ ও অন্যান্য আর্থিক সম্পদ থেকে প্রাপ্ত সুদ, মুনাফা জাতীয় আয়। এই আয় নির্ধারণের ক্ষেত্রে কর বর্ষের মধ্যে যেদিন আয় হাতে আসবে সেদিনই কাউন্ট হবে। আর্থিক পরিসম্পদ থেকে আয়ের পরিগণনার ক্ষেত্রে অনুমোদিত খরচগুলো হলো সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে উৎসে কাটা অর্থ, এই আয়ের জন্য নেওয়া ঋণের সুদ, সংশ্লিষ্ট আয়ের জন্য নির্বাহিত প্রয়োজনীয় অন্যান্য খরচ। তবে কিছু ব্যয় বিয়োজনযোগ্য নয়, যেমন দেশের বাইরে সুদ, যা উৎসে কর্তন ছাড়াই দেয়া হয়েছে, কর অব্যাহতি প্রাপ্ত হয়, এবং ব্যক্তিগত বা মূলধনী প্রকৃতির ব্যয়। মানে বেসিক্যালি এই আর্থিক পরিসম্পদ থেকে যে এটা আয় হয়, এখন কমনলি পাবেন ধরেন ব্যাংক চার্জটা, রিলেভেন্ট যে চার্জটা, সেটাই আসে। এর বাইরে এক্সেপশনাল আছে, কিন্তু এটা এখন আর হয় না। কারণ হলো এখন তো মানুষ সচেতন হয়ে গেছে যে এক ব্যাংক ইন্টারেস্ট রেট কম, লোন নিলাম, আরেক ব্যাংক ইন্টারেস্ট রেট বেশি, ওইখানে যে আবার একটা এফডিআর করলাম, বেশি আসতেছে সেখান থেকে নিলাম, এটা আর এখন কেউ করে না। আগে ধরেন সিঙ্গেল ডিজিটে যখন লোন ছিল, তখন ডাবল ডিজিটে দিয়ে এখান থেকে একটা অনেকে আয় করতো। তো এটা করতে যে অনেকে পুঁজি সহ হারাইছে। আমরা জানি যে কয়েকটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ, ওইখান থেকে টাকা তোলা যাচ্ছে না। তো এরকম, এই জন্য এখন আর মানুষ এটা করতে চায় না। সে সর্বোচ্চ চেষ্টা করে নিজের ক্যাপিটালটা অ্যাটলিস্ট ঠিক থাকুক। তো বেসিক্যালি এই যত ধরনের আর্থিক পরিসম্পদ আছে, আপনি যেখানে টাকা রাখবেন, এটা কেউ সুদ বলে, কেউ মুনাফা বলে, আলটিমেট এটা একই। সুদ হোক আর মুনাফা হোক, ব্যাংক যেটা দেয় বলে মুনাফা, বাট বাস্তবে এটা মানে হয় না, কারণ মুনাফা জিনিসটাই আলাদা আর সুদ জিনিসটাই আলাদা। যদি এখন তাই বলি যে ব্যাংকগুলো মানে ক্যাপিটালই নাই, সেই ব্যাংকগুলো তো লস। তো যারা টাকা রাখছে, যদি মুনাফার প্রত্যাশা করে, তাদের ক্যাপিটালই তো লস। তো এখন তো সে টাকা চাইতে পারে না। তো এটা তো আর সম্ভব না, কেউ ছাড়বে না। ওটা বলে যে এই থেকে এই রেঞ্জের মধ্যে মুনাফা দিবি। তো এটা আসলে মৌখিক, মানে গোড়া তো ওই গলত আছে। ওনারা যখন টাকা লাগে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেয়, বা বাংলাদেশ ব্যাংক যখন, বা একটা দেশ যখন বাহির থেকে টাকা নেয়, এগুলো ডিপেন্ড একটা নির্দিষ্ট পার্সেন্টেজ। যাই হোক, বিতর্ক না। বেসিক্যালি জায়গাটা হইলো আসলেই মানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে হয়। তো আমরা যখন ব্যাংক থেকে বা কোনো সিকিউরিটিজ থেকে যে আয়টা করব, তার সবগুলি আর্থিক পরিসম্পদ হইতে আয়ের মধ্যে পড়বে। এবং এর মধ্যে লভ্যাংশ আছে। যেমন আমরা যদি শেয়ার কিনে থাকি, শেয়ার কিনে থাকলে শেয়ার বাজারের থেকে শেয়ার কিনলাম, আমার শেয়ার আছে বছর শেষে 5 লাখ টাকার শেয়ার, ওইখান থেকে যে ডিভিডেন্ড ঘোষণা করলো, ওইখানে ক্যাশ ডিভিডেন্ড পেলাম। স্টক ডিভিডেন্ড না, ক্যাশ ডিভিডেন্ড। এই ক্যাশ ডিভিডেন্ড আবার আমার এই আর্থিক পরিসম্পদ হইতে আয়ের মধ্যে পড়ে। তো এই সুদ, মুনাফা, লভ্যাংশ, এগুলো আমাদের আর্থিক পরিসম্পদ হইতে আয়। আয় পরিগণনার সময় সাধারণত যেদিন দেয় সেদিনই কাউন্ট করা হয়। এটা ক্যাশ টাকা তো আর দিয়ে দেয় না। যে আগে ধরেন এক সময় ছিল যে ডিপিএস অ্যাকাউন্ট করে যেত, এফডিআর অ্যাকাউন্ট আলাদা করা যেত, এখন কিন্তু তা নাই। এখন আপনাকে আগে একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হবে, করে সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ডিপিএস করতে হবে, সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে এফডিআর করতে হবে। ফলে আপনার ওই এফডিআর ভাঙলে যে ইন্টারেস্ট বা ম্যাচুরিটি পেলে যে ইন্টারেস্ট, সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে। হ্যাঁ, বা টোটালটা ট্রান্সফার করে। তো এই জিনিসগুলো এখন বাদ হয়ে গেছে। তো ডিরেক্ট আর
ক্যাশ হিসেবে কনভার্ট করা যায় না, তো অ্যাকাউন্টে যেহেতু জমা হয়ে যায়, তো ওইখান থেকে ডাটা আসলে চলে আসে। তো তাহলে যেদিন দিচ্ছে আমাদের অ্যাকাউন্টে সেদিনই আমার এটা আয় হিসেবে গণ্য হবে। তো যারা হলো মান্থলি ডিপিএস এ মান্থলি ইন্টারেস্টে টাকা দেয়, তার মাসে মাসে টাকা দেয়, কিছু কিছু ব্যাংক আছে যে তারা মান্থলি ইন্টারেস্ট দিয়ে দেয়, তো 12 মাসে এটা যোগ করে আপনার হলো 1 বছরের আয়। আবার কেউ যদি বছরে 2 বার দেয়, ডিসেম্বর আর জুনে, তো সেটা যোগ করে আয়। তো ওইটা হলো যখন জমা হয় বেসিক্যালি, তখন তো বলছে যে যখন টাকাটা পায়, তো জমা হওয়া মানেই পাওয়া। ব্যাংকের ক্ষেত্রে ক্যাশ টাকা ওইভাবে দিয়ে দেয় না। আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ, কোন খরচটা আমরা অনুমোদন দেখাইতে পারবো। যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কাউকে সুদ বা মুনাফা দেয়, তখন মাঝে মাঝে তারা কিছু চার্জ বা ফি কেটে রাখে, যেমন প্রসেসিং ফি, অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি ইত্যাদি। এই চার্জগুলো করদাতার নিয়ন্ত্রণাধীন নয় এবং আয় থেকে কর্তন হয়, তাই এগুলো আয় গণনার সময় খরচ হিসেবে দেখাতে হবে। না, আমরা একটা সেভিংস অ্যাকাউন্টে আছে বা একটা ডিপিএস আছে, এফডিআর আছে, কয় ধরনের খরচ আছে। সেভিংস অ্যাকাউন্টের কাছে যদি আমি কোথাও কার্ড নিলাম, কার্ডের একটা মেনটেনেন্স চার্জ যায়, তারপরে এসএমএস চার্জ যায়, এমনি একটা সার্ভিস চার্জ নেয়, কার্ডের ফি নেয়, তারপরে চেক দিলাম, চেকের টাকা নেয়, হ্যাঁ, ওনার কাছে যখন চেক নিচ্ছি, তো এগুলো কন্টিনিউসলি তারা কেটে রাখে। আবার একটা এক্সাইজ ডিউটি আছে, বছরে একবার একটা স্ল্যাব ক্রস করলে এক্সাইজ ডিউটি নেয়। তো এগুলো সবগুলোই হলো ওই যে মেনটেনেন্সের জন্য খরচ। তো এখানে একটু মানে অনেক সময় কনফ্লিক্ট হয় সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিআর অ্যাকাউন্ট বা ডিপিএস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যায় মানুষের অনেকের টাকা বেশি থাকে না, ইন্টারেস্ট পায় কম। দেখা যায় 500 টাকা ইন্টারেস্ট পাইলে তার 2,000 টাকা খরচ আছে সব মিলায়া। তো এখন দেখা যায় যে 500 টাকা আয়, 2,000 টাকা ব্যয়, তখন একটা মাইনাস ফিগার চলে যায়। তো মাইনাস ফিগার যাওয়া মানে আবার সেট অফ হয়ে যাওয়া, তো এটা একটা বাড়তি যন্ত্রণা। তো এই সমস্ত ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বা যে কোনো account এর জন্য আয়ের তুলনায় ব্যয় যখন বেশি হয়, আপনি খরচটা ওই সমপরিমাণ দেখাইলেই হবে, বাকিটা আপনার লাইফস্টাইল এক্সপেন্সে নিয়ে যাবেন। পুরোটা দেওয়া দরকার নেই যখন এরকম হয়। আবার সবগুলোই অ্যাকাউন্ট মিলে, তো এটা আমরা যখন রিয়েল কেসে যাব তখন আরো ক্লিয়ার হব, যে দেখাই দেবো যে কিভাবে হয়। তো মূল কথা হইছে যে সেভিংস অ্যাকাউন্ট থেকে যে আয় এবং ব্যয় যদি কখনো বেশি হয়ে যায়, বেশি দিবেন না, মানে সমান, অথবা না দিলে পুরোটাই লাইফস্টাইল খরচ দিয়ে দিবেন, কারণ ওটার মধ্যে সোর্স ট্যাক্স কেটেই নেয়, ওটা স্ল্যাবে পড়েই যায়। তবে একজন ব্যক্তির আয়ের স্ল্যাব যদি 10% পরে বা 15-20% পরে, এখানে যখন 10% কেটে রাখে তখন একটা ইফেক্ট আছে যে বাড়তি ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, কিন্তু কম হইলে অসুবিধা নেই। যদি কোনো ব্যক্তি ব্যাংক বা অন্য উৎস থেকে ঋণ নিয়ে শুধুমাত্র আর্থিক পরিসম্পদ খাতে বিনিয়োগ করেন এবং সেই ঋণের উপর সুদ দেন, তাহলে সেই সুদের পরিমাণটি আয় গণনার সময় বিবেচনাযোগ্য হবে। ওই যে একটু আগে বললাম যেটা, সোনালী ব্যাংক ধরেন 7% লোন দেয় বা 8% লোন দিল, এক সময় ছিল। আর ইন্টারেস্ট, ফার্মার্স ব্যাংক, তাদের ইন্টারেস্টে 13%, 14%। তো বলো সোনালী ব্যাংক থেকে যদি আমি 8% হারে লোন নেই, লোন নিয়ে যদি ফার্মার্স ব্যাংকে রাখি, এখানেই তো আমার যে 6% করে লাভ হইতেছে। হ্যাঁ, তো আমি ওইখানে রাখি, যদিও ট্যাক্স কাটবে, তাও দেখা যায় 4% টিকবে। তো শুধু শুধু এক জায়গা থেকে টাকা নিয়ে আরেক জায়গায় রেখে আমার তো 4% সেভ হইতেছে, মাঝখান দিয়ে 10 লাখ টাকা নিয়ে 10 লাখ টাকাটা ফেলে রাখলাম, এটা ব্যাপক সুবিধা। তো এটা ছিল, এখন আর এই জিনিসটা মানুষ করে না। যখন এই অপরচুনিটি ছিল, এখন ফার্মার্স ব্যাংকে রেখে তো টাকাই পাইতেছে না, মূল টাকাই পাইতেছে না। তো এই জন্য এটা করে না। তো এই ক্ষেত্রে যদি এখনো কেউ করে, সেক্ষেত্রে সোনালী ব্যাংক থেকে যে 10 লাখ টাকা নিয়েছে, ওইটা যে অন্য একটা ব্যাংকে রেখেছে, এটা প্রমাণ দিয়ে ওই সোনালী ব্যাংকে যে ইন্টারেস্টটা দিয়েছে, সেই ইন্টারেস্ট এক্সপেন্সটা, ধরেন ফার্মার্স ব্যাংক থেকে ইন্টারেস্ট পেলে বছরে 1 লাখ টাকা, সোনালী ব্যাংক ইন্টারেস্ট দিল বছরে 80,000 টাকা। তো এই 80,000 টাকা এই 1 লাখ টাকার সাথে অ্যাডজাস্ট করতে পারে, অর্থাৎ তার নেট ইনকাম থাকবে 20,000 টাকা। এটার মিনিংসটা হলো এটা। তারপরে উপরে ক ও খ, এই যেসব খরচ বলা হয়েছে তার বাইরে যদি এমন কোনো খরচ থাকে যা সরাসরি সেই আর্থিক আয়ের সঙ্গে সম্পর্ক, আয় অর্জনের সঙ্গে যুক্ত, তাহলে সেটিও আয় নির্ধারণ খরচ হিসেবে গণ্য হবে। তবে খেয়াল রাখতে হবে, এটি
হতে হবে শুধু আয়ের জন্য বা বাস্তবিক ভিত্তিক, মানে ওই আয়টার সাথে সম্পর্ক হইতে হবে। ওই আয়ের সাথে সম্পর্ক না থাকলে এমন ব্যয় দেখানো যাবে না। আর কতিপয় ক্ষেত্রে বিয়ের জন্য অনুমোদনযোগ্য না হওয়া, আপনি চাইলেই যে কোনো খরচ দেখায় দিলেন সেটা অনুমোদন পাবে এরকম না। এরকম কয়েকটি ক্ষেত্র আছে। যদি করদাতা বিদেশি কোনো উৎসে সুদ পরিশোধ করেন এবং সেই সুদের উপর বাংলাদেশে আয়কর আইনের বিধান অনুযায়ী উৎসে কর না কেটে সরকারকে পরিশোধ না করেন, তাহলে সেই সুদ ব্যয় হিসেবে গ্রহণযোগ্য ধরা হবে না। ছয়টা ডিম খাই গেলাম গ্লাসে গুলাইয়া কাঁচা। অর্থাৎ আপনি বিদেশের থেকে লোন নিয়েছেন, সেই লোনের এগেনিস্টে ইনস্টলমেন্ট দিবেন, সাথে সুদও দিবেন। তো এই সুদের জন্য সোর্স ট্যাক্স প্রযোজ্য। সোর্স ট্যাক্স কেটে তারপরে সরকারি কোষাগারে জমা দিয়ে দিতে হবে, তা না হলে সেই খরচ হিসেবে দেখাইতে পারবে না। তো ওইটা এক কথায় হলো টিডিএস। যেখানে টিডিএস প্রযোজ্য, টিডিএস দিতে হবে, না দিলে সেটা ডিজেল হবে। যদি কোনো আর্থিক পরিসম্পদ থেকে আয় করমুক্ত হয়, তাহলে সেই আয় অর্জনের জন্য যেসব খরচ তা আসবে না। যেটার মানে ট্যাক্সই নাই, অব্যাহতি দেওয়া আছে, সেটার খরচের কি যুক্তি আছে? তারপর যেসব খরচ ব্যক্তিগত প্রয়োজনে স্থায়ী সম্পদ তৈরির জন্য করা হয়, সেগুলো করযোগ্য আয়ের বিপরীতে বিয়োজনযোগ্য নয়। যেসব খরচ ব্যক্তিগত প্রয়োজনে বা স্থায়ী পরিসম্পদ তৈরির জন্য করা হয়, সেগুলো করযোগ্য আয়ের বিপরীতে বিয়োজনযোগ্য নয়। আমি লোন নিলাম, লোন নিয়ে ক্যাপিটাল এসেট করলাম, সেক্ষেত্রে এইটা মানে খরচ হিসেবে দেখাইতে পারবো না। আবার যদি ভাড়ায়ের কথা বলি, সেটা আবার আলাদা সিনারি। যেসব খরচ উৎসে কর কর্তন করার বিধান আছে, যদি করদাতা তা না কাটেন বা কেটে সরকারের কাছে জমা না দেন, তবে সেই খরচ বিয়োজনযোগ্য হবে না। তো বেসিক্যালি ছোট্ট একটু হেডস অফ ইনকাম, আর্থিক পরিসম্পদ হইতে আয়। তো এটা আমরা দেখি, প্র্যাকটিস করি। আপনারা যারা কাজ করেন তাদের ফাইল অডিট করেছে কিনা? হ্যাঁ, ওই সময় করা হয় নাই স্যার, 23-24। ও আচ্ছা, বেশ বেশ ভালো হয়নি। মোটরসাইকেলটা কান্দে করে লইয়া আপনি চলো।
ক্লাস ছিল ক্যাপিটাল গেইন দেখাইছিলাম। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এর মধ্যে কি আছে? এটা হলো এমন একটা টার্ম যে অধিকাংশ ফাইলেরই এটা আছে। বলতে গেলে 95% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাই, এরকম খুব কম আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু আছে, 1 টাকা হইলে ইন্টারেস্ট পায়। তো পাইলে তখন হইলো এটা দেখাইতে হয়, নিয়ম একই, 1 টাকা হোক, 100 টাকা হোক, 1 লাখ টাকা হোক, প্রসেস গুলো এক। তো এখানে সাব হেড গুলো কি কি আছে? ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার। সঞ্চয়পত্র আছে যেটা আদার দেন পেনশনার। এই পেনশনার এবং আদার দেন পেনশনার দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি, দুইটা দুই রকম সুবিধা আছে। প্রথমত, আমরা চাইলেই সবাই পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবো না। পেনশনার সঞ্চয়পত্র তারাই কিনতে পারে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, রিটায়ারমেন্টে আসছে, তারা রিটায়ারমেন্টের প্রুফ দেখায়া পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবে। তো পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিছু সুবিধা আছে, যেমন 5 লাখ টাকা পর্যন্ত তারা সোর্সে কোনো ট্যাক্স কাটবে না, এবং 5 লাখ টাকা সঞ্চয়পত্রের উপর যে ইন্টারেস্ট ইনকাম সেটার উপর কোনো ট্যাক্স নেই, এক্সাম্পটেড। হ্যাঁ, কিন্তু সাধারণের জন্য আবার এটা না। তো এটা একটা বাড়তি সুবিধা। আর অন্যান্য যারা আছে পেনশনার ব্যতীত বাকি সবাই হইলো এই সঞ্চয়পত্র কিনতে পারবে, এবং পেনশনের সঞ্চয়পত্র তারা কিনতেও পারে 50 লাখ টাকা পর্যন্ত। তো এটা একটা বাড়তি সুবিধা আর কি, সেই জন্য এই পেনশনারকে আলাদা করা হয়েছে। তারপরে এই সঞ্চয়পত্রের মধ্যে এই দুইটা, একটা পেনশনার, একটা আদার দেন পেনশনার। তারপর ইন্টারেস্ট প্রফিট ব্র্যাকেটে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে তারা। এটা বেসিক্যালি যখন আপনার ইন্টারেস্ট বা প্রফিট ইনকাম থাকবে, সোর্সে ট্যাক্স কাটা থাকবে, তাদের জন্য এই অপশনটা। ট্রেজারি বিল, বন্ড, সুকুক, আদার সিকিউরিটিজ উইথ টিডিএস, এটা অবশ্যই টিডিএস কাটা হয়, উইথ টিডিএস এখানে আসবে। ডিভিডেন্ড, যে কোনো প্রকার ডিভিডেন্ড, সেটা শেয়ার বাজারে শেয়ার থেকে আয় হোক, বা একটা কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর তারও যদি কোনো ডিভিডেন্ড ইনকাম থাকে সেটা এখানে আসবে। ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যে কোনো ইন্টারেস্ট প্রাপ্তি আছে যেটা আপনার এনি আদার সিকিউরিটিজ, আপনার ইন্স্যুরেন্স থেকে পাইতে পাইতে পারেন, ব্যাংক থেকেও পাইতে পারেন, আদার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে পেতে পারেন। যেখান থেকে পান সেটা এখানে আসবে। তবে এটা হলো মানে টিডিএস ব্যতীত, টিডিএস কাটা থাকলে অপশন দিতে পারবেন, না থাকলেও দিতে পারেন, জিরো দিলে নেবে, কিন্তু উপরে যেটা সেটাতে কিন্তু নেবেন না। আবার উপরেরটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে, এখানে কিন্তু আবার তা বলার নাই। কারণ ইন্স্যুরেন্স থেকে যখন আমরা টাকা পাই, তখন তারা নেট প্রফিটের বা ইন্টারেস্টের 5% কাটে, অথবা রিটার্নের প্রুফ না দিলে 7.5% কাটে। তো দুইটার একটা কাটে, কিন্তু এখানে তো একবারে 10%-এর নিচে কাটেন না, 10-15 এরকম দিতে হয়। তো কম দিলে নিবে না। তো এই ইস্যু আছে। তারপর সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এটা আসলে এই ক্ষেত্রে এরকম কোনো পাই নেই, আইনে বলা আছে এটা বিশেষ। তো এখন দেখি একটা ভিতরে কি কি আছে। প্রথমে প্রথমে হলো সঞ্চয়পত্র আদার দেন পেনশনার। আপনারা শুনতেছেন তো নাকি? জি স্যার, জি আছি। আদার দেন পেনশনার টিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। রেজিস্ট্রেশন নং, সঞ্চয়পত্র সার্টিফিকেট দেখেন না এমন কেউ আছেন? না স্যার। হ্যাঁ স্যার, দেখেছি। তাও একটু দেখিয়ে দিই। এই যে একটা সঞ্চয়পত্র সার্টিফিকেট। তো এই মনে প্রত্যয়ন করা যাচ্ছে যে জনাব মরিয়ম আক্তার, জাতীয় পরিচয়পত্র নম্বর, টিআইএন নাম্বার অনুপস্থিত, আবেদন করলে জাতীয় সঞ্চয়পত্র উনি কিনছে। এই হলো সঞ্চয়পত্র নাম্বার। এটা হচ্ছে স্কিমের নাম কি, উনি পরিবার মহিলা মানুষ পরিবার সঞ্চয়পত্র বেশি কিনে, কিন্তু আমরা পুরুষরা কিনতে গেলে 3 মাস মেয়াদী সঞ্চয়পত্র কিনতে হবে, পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে না। এটা মহিলাদের জন্য ক্যাটাগরি ভাগ করা আছে। রেজিস্ট্রেশন নাম্বার এটা, বিনিয়োগের তারিখ এটা, মূল্যমান, স্থিতি হলো 5 লাখ টাকা, মুনাফার হার হইল, মুনাফা পেয়েছে 33,600, উৎসে কর্তন 1,680 টাকা। তো এখানে দাদা, একটা বিষয় হলো, সঞ্চয়পত্র কি সঞ্চয়পত্র নাম্বারটা দিয়ে কি ভেরিফাই করা যায়? জি, তো এখানে একটা, যায় যায়, ভেরিফাই করা যায়। হ্যাঁ এখানে একটা বিষয় হলো
এই 5 লাখ টাকা পর্যন্ত আপনার এই হচ্ছে টিডিএস কাটবে 5%। 5 লাখ টাকা ক্রস করলেই সেটা হয়ে যাবে 10% স্থলে, তখন আর 5% কাটবে না। এটা পরিবার সঞ্চয়পত্র হোক, 3 মাস মেয়াদী সঞ্চয়পত্র হোক, এটা হলো নন পেনশনারের ক্ষেত্রে, যারা স্যার একটা পাঁচ পেনশনার লাখ না। করে আবার আরেকটা 3 লাখ যদি করে, এটাই তো 5% কেটে রাখছে। এখন আমি 8 লাখ হয়ে গেল, যেহেতু ই তো বেশি যাচ্ছে, ট্যাক্স 10% যাচ্ছে, তখন কি আমি টাকাটা ই করে দিব নাকি এন ক্যাশে দেখায় তারপরে করব? না, আপনাকে তো জমা দিতেই হবে। এটা কি আপনার যদি অ্যাডভান্স ট্যাক্স থাকে সেটার সাথে অ্যাডজাস্ট করার সুযোগ নেই কিছু কিছু ক্ষেত্রে, এটা না স্যার, বাড়তি দিতেই এখানে হবে। কিন্তু ওই যে এনক্যাশমেন্ট, ওই যে ওই টিক চিহ্নতে যদি টিক দিয়ে টাকাটা ওইখান থেকে এনক্যাশ দেখায়, কেন তাহলে আর দেখাইবে? এটা লাগে না। কেন দেখাইবে? যদি এনক্যাশ হয়ে যায় ভিন্ন জিনিস। এটা প্রথম প্রথম এটা নিয়ে তো বেশ ঝামেলা ছিল, পরে এনে এটা অ্যাড করছে এনক্যাশ। যদি এনক্যাশ হয়ে যায়, কিন্তু এনক্যাশ না হইলে তো আপনি 10% দিতে বাধ্য। বাকি টাকা রিটার্নের সাথে জমা দিতে হবে। রাইট। তো এই জটিলতাটা আছে। আর এই যে সোর্সে কর্তনের পরিমাণও লেখা আছে, মুনাফার পরিমাণও লেখা আছে। তো এইটাও যে এই রেজিস্ট্রেশন নাম্বার মানে ওই নাম্বারটা, যে নাম্বারটা 2024 7 ডিজিট। তারপরে ইস্যু ডেট কয় তারিখে, এখানে দেখেন ইস্যু ডেট লেখা আছে, এই যে 5/11/2024। 5/11/2024। ভ্যালু হইল 5 লাখ টাকা। গ্রস ইন্টারেস্ট 5/11/2000। 33,600। স্যার 19 রয়ে গেছে। স্যার এটা কি ওই যে ইম্পোর্ট ফরম এনএসডি, ওখানে দিলে আসবে না এটা? 24। এটা আগে দেওয়া থাকলে না আসতো, নতুন হলে তো আসবে না। হুম। না, এটা মনে হয় আগে দেওয়ার বিষয় না, এটা তো সঞ্চয়পত্রের ন্যাশনাল সার্ভারেরই এই তথ্য অ্যাড করছে, এটা আগে ছিল না, দেখিনি। ও মাই, ইম্পোর্ট ফ্রম এনএসডি, ও জি, এটা জি নতুন স্যার, অ্যাড এটার করছে। কথাই বলতেছি। জি 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 স্যার। ন্যাশনাল সেভিংস ডিপোজিট এটা অ্যাড করছে। তাহলে তো এইটাতে আমি আরেকটাতে ঢুকি, তো আমার আইডিটাতে ঢুকি, আমার সঞ্চয়পত্র দেখানোর জন্য এটা দেখাতে হবে না। ইম্পোর্টের ওনার নামে নাই তো এই জন্য আসবে না, তাহলে আমার আইডিটাতে হ্যাঁ, আমি ঢুকে ওই যে ব্যাংক করবে আগে, মনে হয় এটা করছে। কি কঠিন করতেছে চিন্তা করছেন? সহজ করতেছে তো স্যার। আরে সহজ তো চাকরি আপনার দিয়ে কাজের দিবে তো জন্য, আমরা তো শুধু। কিন্তু ঘটনা যে কোথায় করদাতা যারা যাইতেছে। গোপন গোপন করতেছে এতদিন যাবত, বলতেছে যে আমি তো জমি কেনার জন্য রিটার্ন দাখিল করি, সঞ্চয়পত্র আবার এখানে দেখাবো কেন? হুম। যারা স্যার টাকা গোপন করতে চায় তাদের জন্য লস, আর যারা লস জেনুইন মানে, ভাবে হ্যাঁ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য লস স্যার কোনো মানে সমস্যার না, সম্মুখীন হতে তাদের হয় কোনো সমস্যা নেই। কারণ স্যার কিন্তু এতে এতে ইনকামের ট্যাক্সটা প্রপারলি হবে, আর সরকার আসলে রেভিনিউ বাড়ানোর জন্যই যেইভাবে সম্ভব সব দিকে টান দিচ্ছে। হ্যাঁ, রেভিনিউ না আসলে তো স্যার দেশের উন্নয়ন হবে না। হুম, এটা তো সত্য। তো ঘটনা হতেছে মানুষ তো নেওয়া লাগবে নাকি। হুম, সবাই দিলে তো স্যার সমস্যার সমাধান হয়েই যেত, সবাই দেয় না সমাধান তো দেখেই তো সমস্যা। হম, এই জায়গাতে দেখানো খুবই এখানে নীরব। সেটাই স্যার। স্যার আপনার অ্যাকাউন্টে এখনো লগ ইন করতে পারতেছেন কিভাবে এখানে রিটার্ন দাখিল করান? আমি রিটার্ন দাখিল করি নাই তো আপনাদেরকে দেখানোর জন্য, আমি আমার ওয়াইফ দুইজনেরটা দিয়েই তো দেখাইতেছি আপনাদের। তা আপনি কি এই যে সাধারণ পদ্ধতিতে করবেন? না, আমি 3 মাস সময় নিয়ে নিছি না, ও আচ্ছা আচ্ছা। এই জন্য যে জুন পর্যন্ত, জুনের 16 তারিখ পর্যন্ত সময় নিয়েছি।
এর মধ্যে ধরেন আচ্ছা, আপনাদের ক্লিয়ার হয়ে যাইব, মানে আপনাদের তো দশম বেস লাস্ট, এই অর্থ বছরে আর কোনো আমি বেস নিতেছি না, আপনাদের লাস্ট। তো একেবারে পুরো ক্লিয়ার করতে পারতেছি আর কি। সেই কবে থেকে শুরু করছি, ক্লিয়ার করতে পারছি। অগাস্টে শুরু হলো না, অগাস্টের 4 তারিখ থেকে শুরু করছি। এই আমার আইডির উপর যে অত্যাচার চালাইছি। আচ্ছা, ডিলেট করবো, ডিলেট। এখন অ্যাড করবো সিস্টেম, ওই যে দেখছেন চলে আসছে। চলে আসছে অটোমেটিক। ঝামেলা কমাইছে স্যার বললাম, আমাদের। ঝামেলা তো কমাইছে, এটা ঠিক আছে, কিন্তু মানুষের অবস্থা তো 20 টাইট। হ্যাঁ, ব্যাংকটা করলে আরো গোপনের একটু। সুযোগ নাই, গোপনের তো সুযোগ নেই। এটাই তো ব্যাংক তো একই জিনিস করতেছে। আপনি চান না নাকি চান না, শুনেন না, তো এটা হওয়া মানে তো ব্যাংকও হয়ে যাওয়া, কারণ সিস্টেম তো এক, এখন তো সব অনলাইন, তো ম্যানুয়াল কোনো অ্যাকাউন্টস নাই। না স্যার, কর্নারে সিলেক্ট করতে হবে সবগুলো না আর না, কি। আমি দেখেছি এটা সিলেক্ট, সবগুলো চাইলে সবগুলো, একটা চাইলে একটা, চলে আসছে। ধরেন যেটা যেটা ম্যাচুরিটি, কোনটা কোনটা যেন ম্যাচুরিটি ছিল, ঝামেলা অনেক কমে গেল। আগে তো সব ম্যানুয়ালি ডাটা এন্ট্রি দিতে ডাটা হতো, এন্ট্রি দিতে দুইটা হইতো, উইন্ডো, হ্যাঁ। ডাটা ইনপুট কমে গেছে স্যার, ডাটা ইনপুট কমে ডাবল গেছে। ডাবল উইন্ডোতে 76 দেওয়া আছে, লাগে। 76 আছে, না এটা ম্যাচুরিটি ভেঙে ফেলছি, এটা ভেঙে ফেলছি, এই আবার একটা কাজ করে না কেন, মানে কাজ করে না, যদি অ্যাড দিই, অ্যাড ম্যানুয়ালি বসানো যাবে, ঠিক আছে। যাই হোক, সামনে গেলাম, ব্যাংকের ক্ষেত্রে আর কি আসছে, ব্যাংকে আপলোড করছি কিনা, এটা আসে নাই, এটা করিনি, এই অপশনটাই জাস্ট নিয়ে আসবো, বুঝছেন? ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো, হ্যাঁ। স্যার এখানে তো এনক্যাশ স্যার দেখাচ্ছে। সঞ্চয়পত্র সার্টিফিকেট না দিলেও স্যার এখন আর সমস্যা নেই, এখানে নিয়ে যাবে হুম, তাহলে। না কিন্তু এনক্যাশের টিক দেওয়া যাচ্ছে না তো। স্যার এনক্যাশ তো ওখানে সব নো দেখাচ্ছে, দেখছেন কিনা আগের বার যখন ওই যে ইম্পোর্ট দেখেছি, করি। কিন্তু আমার তো নো না, আমি তো দুইটা ভেঙে ফেলছি, তার স্যার জন্য এটা এই ডাটা তথ্যটা দেখানো, আপডেট করেনি ওরা। এই ডাটা, স্যার তথ্যগুলো কবে আপডেট। ভাঙছেন? ভাঙার দিনটা কবে স্যার? ওই সময়ের মধ্যে না ভাঙলে মনে হয় দেখাবে না। না না, সময়ের মধ্যেই ভাঙছি। দাদা ওই অর্থ বছরে কি ভাঙছিলেন, সেজন্য হয়তো হ্যাঁ আসছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ওই অর্থ বছরের মধ্যে বেগে আবার করছেন না স্যার? ওরা আর এটা করি আপডেট নাই, করে। করি নাই, মানে 5 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা রেখে 3 লাখ টাকা ভেঙে ফেলছি, কিন্তু এখানে তো এনকেশ দেখাচ্ছে না, এই যে স্যার এনকেশ তাহলে নো ব্যাংক থেকে দেখাচ্ছে। কি ইনপুট দেওয়া হয় নাই মনে হয়? ইনপুট না দিলে তো স্যার আপডেট হওয়ার কথা না। ইনপুট এটা মনে হয় তো, ওরা ইনকমপ্লিট আছে স্যার, কোনো হুম, ইনফরমেশন গ্যাপ। না হলে স্যার এখানে তো ইয়ে করে, ইনক্যাশ হলেই শো করে, সার্টিফিকেটে অ্যাটলিস্ট শো হয়, তাহলে তো এখানে সিস্টেমেও শো করে। এখন অ্যাসেটে টিক যাইতে দেওয়া দিই, যাচ্ছে না। অ্যাসেটে যাই, আদার দেন পেনশনার্স, চাইলে একটাই আনতে পারো, হুম, এই 2 লাখ টাকাটা এটাই আছে, 776। অবশ্য অসুবিধা নাই এটাতে, difference হবে 30,300। এখন যদি ট্যাক্স ক্লেম করতে যাই, একটু দেখতেছি, কারণ এটা আপডেট আসছে সেই জন্য। ওটা 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 নেবে মনে হয়। হম। দেখেন এখন অপশনই কিন্তু বাদ দিয়ে দিছে, এখন আর ওই সার্চ দেওয়ার অপশনই আচ্ছা রাখে না, আছে। দেখছেন? না, এই যে সার্চ দেওয়ার অপশনই রাখে না এখন, এখন সিঙ্ক, মানে যার নাই তার কোনোভাবেই হইলো আর, মানে যদি সিস্টেমে দেওয়ার না সুযোগ আসে, নেই। ওইটা আর দেওয়ার সুযোগ নাই। অ্যাডজাস্টই করা জি। যাবে না তাহলে। হম, বেশ পরিবর্তন এসেছে।
স্যার এইখানে কি এই জিনিসটা হলো যে আমরা যেহেতু ইম্পোর্ট করলাম এই কারণে আর কোনো অ্যাড ব্যাক করা যাচ্ছে না, যদি ইম্পোর্ট না করে ম্যানুয়ালি এন্ট্রি দিতাম তাহলে তো মনে হয় সবগুলোই দেয়া যেত। দেখি আপনার কথাটা ট্রাই করে দেখি এরকম হওয়ার কথা ওটার না, সাথে এখানে কোনো ট্রাই সম্পর্ক করে হওয়ার দেখি। কথা না, ওটার না সাথে এখানে হওয়ার কথা না, না দেখি আপু বলছে একটু চেষ্টা করে দেখি। আর আমরা না একবার নিয়েছি তো এটা ফেলে দিলাম, ও ফেলে দিলে আবার ওইখানে আবার ঝামেলা হবে, একবার ওইটা ফেলে আসতে হবে। আগে সিঙ্কটা ক্লিন করতে হবে, হুম, তারপর আমরা নাহলে আবার এটার সাথে ঝামেলা হবে। ডাবল ট্যাগিং না স্যার, এই জন্যই একটা থেকে হুম আরেকটা কানেক্টেড হয়ে আছে। হুম। Recording complete, and seven was set. Delete. দুই হাজার চব্বিশ এখন 04 67 67 6 7 5 0 7 24 নিচ্ছে না, মানে আপনাকে এটা ম্যানুয়ালি দেওয়ার আর কোনো অপশনই রাখে নাই। ইম্পোর্ট ফ্রম এনএসডি মানে জাতীয় সঞ্চয়পত্র সার্ভার থেকে আপনার এখানে ডাটা ইনপুট দিতে হবে। ডেটটা একটু তাহলে সিলেক্ট করেন তো, না টাইপ করে। আরে সিলেক্ট তো স্যার করা যাচ্ছে না, 19-এর পরে তো যাচ্ছে না, এই যে দেখেন না 19-এর পর লাল রেড অ্যালার্ট দেখাচ্ছে, তার মানে ওইটা রেস্ট্রিক্টেড আর কি। রেস্ট্রিক্টেড করে দিয়েছে। রিটার্ন দাখিল করতে একদিন থাকবে সঞ্চয়পত্রের সার্ভারের সমস্যা, একদিন থাকবে ব্যাংকের সার্ভারের সমস্যা, একদিন থাকবে ই রিটার্নের সমস্যা। মাঝখান দিয়া করদাতার কর আইনজীবীর দফা শেষ। আমরাই আমরা টোটালি সমস্যা। মেসেজ থাকে না, মেসেজ কিনা লাগে, ওটিপি আসে না। হম দেখ এটা নতুন, এটা আমি এর মধ্যে ঢুকি নাই তো আজকে, এই ঢুকেছি কিন্তু এইখানে অপশনে আসে নাই, এই সঞ্চয়পত্রতে আসে নাই, আজকে তো রিটার্ন সাবমিট করো। স্যার তাহলে আমার নিজের আইডিতে যখন কাজ করব তখন এক্সপেরিমেন্টটা করে দেখবো যে আসলে কি কাহিনী। আমি ইম্পোর্ট না করে আগে আমারটা এন্ট্রি দিয়ে দেখবো যে আগে যেভাবে দিছি ওটা নেয় কিনা, নেয়ার কথা তাইলেই না বোঝা তো, যাবে। সিস্টেম ডেভেলপ করেছে আর নিবেন, এটা তো আমার আইডি, আপনার আইডি আর হ্যাঁ আমার স্যার। মধ্যে পার্থক্য, আমি তো ম্যানুয়াল না, যেটা রিয়েল ডাটা সেটাই তো। আমার না ওয়াইফাইটাতে স্যার সঞ্চয়পত্র নাই, সেজন্য আবার জি আমারটাতে ঢুকলাম। আচ্ছা বুঝতে পারছি স্যার, দেখ সমস্যা নেই। কিন্তু স্যার হ্যাঁ ঠিক আছে, ইনকেসের ব্যাপারটা এটা বোঝা হয়তো গেল না আপডেট, এটা হয়তো আপডেট আসবে, এটা এটা আচ্ছা আসবে, স্যার এটা আপডেট আসবে সিলেক্টর। বুঝতে তাহলে মোটামুটি এই জায়গাটা আপডেট হইলো, এখানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এখন আর ম্যানুয়ালি ভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। তবে একটা জিনিস আছে, এখানে যদি পুরোটা ইনকাম আসে, এই আমরা অ্যাসেটে গিয়ে এখানে যদি আমরা এনকেশ নাও দেই, টিক চিহ্ন যদি নাও নেয়, হয়তো এটা নিয়ে নিবে খুব শীঘ্রই, অ্যাসেটে এসে যখন আমরা অ্যাড করতে চাইতেছি তখন কিন্তু আবার অসুবিধা হচ্ছে না, তখন আমি যেটা চাই সেটাই টিক দিয়ে অ্যাড করতে পারতেছি। ব্যাংকেও তো রাখতে এই পারতেছেন এখানে, আবার হ্যাঁ এখানে কোনো ইফেক্ট পড়তেছে না, ঠিক আছে। এখন যদি 5 লাখের বেশি হয় সেক্ষেত্রে ওই 10%-এর ট্যাক্সের যে কি করে, এটা এলো বিষয় আর কি। হ্যাঁ, এটা নিয়ে একটু জটিলতা, আমি যেটা শুরুতেই বলছিলাম আর কি স্যার। এটা তো আগে 5 সেন্ট ছিল, এটা তো আপডেট আর হয়েছে। 3 সেন্ট। ওকে, হ্যাঁ, স্যার এটা সঞ্চয়পত্রের যে সার্ভার ওনারা নিজেরাই তো এটা অটোমেটেড হওয়ার কথা না, যে 5 লাখের পরে উনি তো মানে ওখানে ইনপুট থাকবেই যে ওনার এক্সেস অ্যামাউন্ট, তো যখন এক্সেস অ্যামাউন্টটা হবে তখনই তো ট্যাক্স না অটো এটা সমস্যা ছিল, জেনারেট এটা হবে। এটা সমস্যা ছিল, তো এটা বেশ সমস্যা ছিল, এটা পরে হলো এই যে আচ্ছা শুধু এনকেস্ট এই টিকটা অ্যাড করে এই টোটাল জি সমস্যাটার সমাধান করেছে, এটা নিয়ে বুঝতে মানুষের পারছি। অনেক ভুক্তভোগী ছিল।
ঠিক আছে। সঞ্চয়পত্রটা হলো, দেখি কয় তারিখে আমি এটা হলো ভেঙেছি। মার্চ মাসে ভেঙেছি। সো ঠিক আছে, অর্থ বছরের মধ্যেই করছে, বাট এখানে সমস্যা করছে। আচ্ছা, তারপরেরটা, এখানে তো একই কেস, সঞ্চয়পত্র পেনশনার, এখানে টিক দিলে এইটা ওই যে একই রাখছে এখানে। দেখি 2024 ডেট, এই যে 19-এর পরে রেস্ট্রিকশন দেয়া আছে। তার মানে যদি 19-এর আগে হয়, সেটা ম্যানুয়াল ছিল, তখন আপনি ভ্যালু বসে আপডেট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু তারপরের গুলো আর পারবেন না। পরের গুলো বুঝতে সিস্টেমে পারছি সিঙ্ক স্যার, করে নিছে, সিস্টেমে মানে সিঙ্ক করে ডিজিটাল নিছে। হওয়ার জন্য হ্যাঁ, আর ওই রাইট। কাহিনীটাই হবে না। এই যে এখন ম্যানুয়ালি দেওয়া যাচ্ছে, আর ওইটা অটোমেটিক্যালি। 19-এর আগ পর্যন্ত ম্যানুয়ালি রাখছে, 19-এর পরে হইলো সিঙ্ক করে ফেলছে। সঞ্চয়পত্র কি 5 বছরের বেশি মেয়াদি হয়? 19-এর পরে কি আর হওয়ার সুযোগ আছে? আগে হওয়ার ভাইয়া সুযোগ আছে এটা কি? আগামী বছর আর আছে আছে থাকবে না। আছে, আগামী নাই না। বছর তো আর থাকবে না স্যার, কারণ 19-এর পরে যেগুলো আপনার স্যার অ্যানালগ ছিল ওগুলো তো স্যার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, কারণ সর্বোচ্চ 5 বছর স্যার। এর আগে 10 বছর ছিল না একবারে ফুল, মানে হ্যাঁ স্যার, একবারে মানে পেতো যেগুলো 10 বছর। স্যার ওইটা হয়তো এই আমরা এগুলো এটা জানা এটা নাই। এগুলোই রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো রয়েছে যে একবারে 10 বছর অনেক টাকা। ওটা বাংলাদেশ ব্যাংকে বেশি ছিল, সোনালী ব্যাংকে জি, না, বাংলাদেশ ব্যাংকে। ওইটা হ্যাঁ কি স্যার বাংলাদেশ সঞ্চয়পত্র বোধহয় বলে নাকি হ্যাঁ এরকম একটা স্পেশাল হ্যাঁ আছে। হ্যাঁ। তো এই ওইগুলোই তো অপশন তো একটাই এখানে দিতে হইতো, সেইগুলোই শুধু সেই অপশনটাই রাখছে। এরপরের গুলা হ্যাঁ, সব ডিজিটাল করে ফেলছে। আমার মনে হয় স্যার পরের বছর যখন এই মেয়াদের সময়টাও চলে যাবে তখন এইটাও বন্ধ হয়ে যাবে, হুম। আস্তে আস্তে ওইটাও তো বাদ দিবে, আমরা কারণ তখন আর থাকবে না। এটা ক্লিয়ার তো তাহলে, যে আমরা যদি 19 সালের আগে হয় তবে সেটা ম্যানুয়ালি ডাটা এন্ট্রি দিতে পারবো, 19 সালের পরে হইলো আর কোনো ডাটা এন্ট্রি দিতে পারবো না। জি স্যার, একদম ক্লিয়ার, সিস্টেমেই এখন শাটডাউন দিয়ে দিছে। হুম। তো খালি এখন ব্যাংকেরটা আসার পালা। তারপর ব্যাংক ইন্টারেস্ট যখন সিলেক্ট করবো, বলবো যে অলরেডি আমি অ্যালাইন করে আছি, এই যেটা। তো এখানে যেটা ইস্যু, সেটা হলো এই যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট টাইপ, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নং, আসলে এগুলো আমরা কমন দিতে পারবো, এগুলোতে কোনো অসুবিধা নেই, কারণ ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তথ্যগুলো বসাবো। তো যেটা সমস্যা হয় সেটা হলো গ্রস প্রফিট। এই যেখানে গ্রস প্রফিট আসলো, রিলেটেড ফি চার্জ আসলো, টিডিএস আসলো, ইয়ার এন্ড ব্যালেন্স। তো আমরা যখন এই তথ্যগুলো বসাবো, অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তথ্য বসাবো, কারো কোনো মন গড়া তথ্য বসাবো না, ব্যাংক স্টেটমেন্ট। তবে ব্যাংকের এই পজিশন গুলো কি সঞ্চয়পত্রের মতো অটো সিঙ্ক হওয়ার কথা ছিল না? মানে ওইটা তো শুনছিলাম যে এরকম অটো লিঙ্ক করে দিবে। হ্যাঁ, শুধু অপেক্ষার পালা, বুঝতেছেন না? অপেক্ষার পালা, অপেক্ষার পালা। তাহলে আর সামনে পালানোর কোনো সামনের সুযোগ নাই। অ্যাসেসমেন্টই হয়ে যাবে। হ্যাঁ, সামনের অ্যাসেসমেন্ট থেকেই তো, সেভাবেই তো কাজ চলতেছে। আমরা তো অলরেডি একটা পেয়ে গেলাম যে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এটা মনে হয় খুব বেশি দিন না, অল্প 2-4 দিন হয়তো হয়েছে, 2-4 দিনের মধ্যে হয়েছে, এর আগে ছিল না। তো এই ধাপে ধাপে সব মানে ইমপ্লিমেন্ট করতেছে, কারণ কোম্পানি রিটার্নও কিন্তু আগামী অ্যাসেসমেন্ট ইয়ার থেকে অনলাইনে হবে। ফার্মও তো অবশ্যই, পার্টনারশিপ ফার্ম। হ্যাঁ, হয়তো কোম্পানি সংখ্যার মধ্যে এখন চলে আসছে না, আগে তো মানে স্বাভাবিক ব্যক্তি করদাতা আর হিন্দু অভিযুক্ত পরিবার আর হলো ফার্ম ছিল, এখন আর তো নাই, তো উঠে নিছে মানে ধরেন কোম্পানির মধ্যে চলে গেছে। তো ওগুলো সব অনলাইনেই হয়ে যাবে।
আচ্ছা, তো এখানে যে বিষয়টা, যে গ্রস ইন্টারেস্ট আপনি যা পাবেন, রিলেটেড ফি যদি এটা কম হয়, এটা যদি বেশি হয়, তো এটা বেশি দিবেন, এটা সমপরিমাণ রাখবেন একটা লাইনের ক্ষেত্রে। হ্যাঁ, আবার যদি সবগুলো মিলে এটা কম হয়, তাহলে আর অসুবিধা নেই। যেমন এখানে 72,752 টাকা আসছে, আর এখানে আরো কম আসছে, এটাতে অসুবিধা নাই। কিন্তু যদি এর চার্জ এমন হইতো যে 72,000, 75,000 হয়ে যেত, তখন আবার কি, এই যে মাইনাস ফিগার চলে যেতেছে, এই যে 2248, এরকম যাতে না হয়। এরকম হইলে সমস্যা কেন, এই যে সেট অফ হয়ে যায়। তো দরকার নাই, এটা তো সোর্সের ট্যাক্স কাটা আছেই, তো আপনি সমান সমান দিবেন, স্যার 72 এক্সেস ডিউটিটা কি 752। এখানে অ্যাড হবে খরচের হ্যাঁ, মধ্যে অবশ্যই স্যার? অবশ্যই অবশ্যই, এক্সেস ডিউটি স্যার এখানে অ্যাড আরেকটা হবে। জিনিস একটু মিস করছি স্যার পুরোনো স্লাইডেরটা, যেটা হলো যে ওইখানে সঞ্চয়পত্র যেহেতু অটো ট্যাগ হচ্ছে স্যার, ওইটা কি এক্সেস ডিউটি সহই ট্যাগ হচ্ছে? সঞ্চয়পত্রে তো মানে এক্সেস ডিউটি নাই। সঞ্চয়পত্রে কোনো এক্সেস ডিউটি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এটা একটু এই জায়গাতে, ব্যাংকের ক্ষেত্রে এই জায়গাটি একটু মানে চেঞ্জেস আছে, আর কোথাও সব একই, আর সবগুলো একই রকম ভাবে দিয়ে যাবেন যা আছে তা। আর এফডিআর এর ক্ষেত্রে 5 লাখ টাকা ক্রস করলে এই এক্সেস ডিউটি আছে। বাট সাধারণত সব অ্যাকাউন্টই 5 লাখ টাকা ক্রস করলে না আপু, 3 লাখ টাকার উপর স্যার। 3 লাখ না 5 লাখ? জি জি, 3 লাখ থেকে 5 লাখ 150 টাকা, 5 লাখ থেকে আচ্ছা, 10 লাখ রাখ পর্যন্ত 500 টাকা। 575 টাকা, হ্যাঁ 500 টাকা, ও এ পাঁচশো তো আবার টাকা ব্যাট নেয় না। হ্যাঁ, 500 টাকা। উপরের দিকে স্ল্যাবটা একটু অ্যাডজাস্ট মনে হয় করছে, আর নিচের গুলো আগের মতোই আছে। 10 লাখের উপরে 3 লাখ, 3,000 স্যার। হুম, দাদা যে যাই হোক। ক্ষেত্রে এখানে জি, টিডিএস জিরো হবে, আমার ধরেন ইন্টারেস্ট বেশি কিন্তু 1 টাকাও টিডিএস কাটেনি, তো তখন যদি ইনকামটা মানে না দেখানো হয়ে থেকে যায়, পরে ধরতে পারলে কি কোনো প্রবলেম করবে না? এটা প্রবলেম। ব্যাংকে রাখলে টিডিএস কাটবেই। না 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 না, ব্যাংকে রাখলে টিডিএস কাটে না, তো জানেন না। ডিপিএস এর ক্ষেত্রে অধিকাংশ ব্যাংকই সোর্সে টিডিএস কাটে না, ঠিক আছে, ডিপিএস এর ক্ষেত্রে। সেক্ষেত্রে তো স্যার প্রফিটটা এবং দেখাবো কিভাবে? এফডিআর, এখন প্রফিট দেখানো যাবে, প্রফিট দেখানো নিয়ে তো কোনো অসুবিধা নেই। এখানে কয়টা আমরা দেখলাম, তাহলে আমরা পাইলাম এই 3টা পাইলাম, ধরেন সঞ্চয়পত্র পাইলাম 2টা, আর ব্যাংক ইন্টারেস্ট, তারপরে ট্রেজারি বিল। এখানে নিচে আরেকটা আছে, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটি। যখন সোর্সে টিডিএস না কাটবে, তখন আমরা এখানে এন্ট্রি দিব। এখানে এন্ট্রি এটা কি দিলে তখন আর কোনো ইন্টারেস্ট ইনকাম। স্যার এটা কি করযোগ্য হয়? এটার উপরে ট্যাক্স দেওয়া লাগবে? অবশ্যই, তবে স্ল্যাবে পড়লে, না হলে না, ঠিক আছে। অন্য আয় আছে অবশ্যই স্ল্যাবে পড়বে স্যার। স্ল্যাবে পড়লে ট্যাক্স দেওয়া লাগবে, আর তারপরে না কি পড়লে ম্যাচিউর হইলে তখন কাটবে না? ব্যাংক একবারে টিডিএস কাটবে না, আবার ডাবল হইলো কাটবে, না তাহলে? কাটবে, কাটবে। তো দাদা জটিলতা এখন তো স্যার। মনে হয় যত ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোর উপরে সোর্সে ট্যাক্স কেটে নেয় 10% করে, না না সঞ্চয়পত্র না সবাই কাটে না, সবাই সরি। কাটে না। না না, হ্যাঁ হ্যাঁ, ঝামেলা আছে, কাটে না, অনেকেই কাটে না। ব্যাংক এমপ্লয়ীদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখছি কাটে না। না, দুইটা, এখানে দুইটা ঘটনা। এটা এটা কোন ব্যাংক স্যার কি বলতেছেন? কারণ ব্যাংক তো এটা অটো অটো কেটে নিচ্ছে। দাদা এটা অটো কেটে আমি নেয়, অটো কেটে নেয়। ভাই, কেন আপনি কাটবে আমার না না সাথে স্যার? তো ভাই, রিয়েল ডিবেট করে ডাটা, লাভ নাই। মানে আপনারা রিয়েল যত ডাটাতেই কাটে স্টেটমেন্ট না। দিছে, আমি বলি যত ঢাকা স্টেটমেন্ট মার্কেন্টাইল। দেখছি, ভাই আপনার এটা নিয়ে ডিবেট করে লাভ নাই। আমি যেটা বলতেছি একটু মিথ্যা বলতেছি না। মানে আমার শত শত ফাইল, হাজার হাজার ব্যাংক স্টেটমেন্ট দেখছি, কেউ কাটতেছে, কেউ কাটতেছে না, অটো কাটে না, না কাটে, এটা তো আমি না দেখে বলতেছি না। আপনাদের অজস্র প্রমাণ দেখাতে পারবো, শুধু শুধু ডিবেট করেন না। আমি বলি এটা কেন কাটে না, কেন কাটে। এটা ওনাদের থিওরি হইলো যে ওনারা যেটা ইন্টারেস্টটা দিতেছে, এটা টেম্পোরারি বেসিসে, এটা ফাইনাল না। কারণ কেউ যদি এর প্রফিট তো আগে হাতে পাচ্ছে না। ইনম্যাচিউর অবস্থায় যদি ভেঙে ফেলে, তখন তো সে ওই ট্যাক্সটা পাবে না। মানে যে ট্যাক্সটা কেটে রাখতেছে, এটা বাড়তি যাচ্ছে, এই জন্য ওনারা আসলে দিচ্ছে না। ধরেন জি স্যার। একটা ডিপিএস করছে, সে 5 বছর মেয়াদি, কোনো কারণে সে 1 বছর পরে ভেঙে ফেললো, 2 বছর পরে ভেঙে ফেললো, তো 2 বছর পরে যে তার যে বছর বছর যে ইন্টারেস্টটা দিয়ে আসছে ধরেন 10% হারে, সে যদি এর আগে ভেঙে ফেলে, সে পাবে 3% বা 4%। তাহলে এই 10% তাকে ইন্টারেস্ট দিচ্ছে, এবং 10% উপর যে ট্যাক্স কেটে রাখতেছে, এটা টোটালটাই তো মানে জাস্টিফাইড না। এই জন্য তারা হইলো এটা কাটে না, ওদের যে মূল থিম।
যে যখন ম্যাচুরিটি পাবে সেই সময় যতটুকু অ্যাকচুয়াল ইনকাম হবে ওই অনুযায়ী অ্যাকচুয়াল ট্যাক্স কাটবে। কিন্তু এদিক দিয়ে আবার আরেক প্যারা তৈরি হয়, সেটা হলো সে যেমনই হোক স্টেটমেন্টে তো দেখাচ্ছে যে 10 টাকা না পাইলেও সে ইনকাম তো দেখাচ্ছে তার 10 টাকা ইনকাম হয়েছে। এখন তো এই করদাতার জন্য আবার বোঝা হয়ে যাইতেছে এই 10 টাকার উপর তার ট্যাক্স দিতে হচ্ছে। তো এখানে হলো আরেক প্যারা তৈরি হয়েছে। তো ব্যাংকে মানে সিস্টেমটা একরকম, তারা বিতর্কতভাবে একরকম দেখে, আর এদিক দিয়ে এসে আরেক রকম দেখে। আবার যদি না কেটে রাখে, এখন না দেয়, আবার এটা হয়ে যায় ডাবল। তো এই ইস্যুগুলো কমপ্লেক্সিটি দাঁড়াইছে। তো এই জন্য দুইটা ঘটনাই ঘটে, কেউ কেটে রাখে কেউ কেটে রাখে না, অ্যাভেলেবেল দিব্যি ঘটনা এটা। স্যার দাদা কিছু দাদা টার্ম আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার, একদম সুন্দর করে বুঝেছেন। বিষয়টা আসলে এরকমই, তাহলে কিছু ব্যাংক কাটে কিছু ব্যাংক কাটে না। হুম। স্যার কোনো টার্ম বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছর বছরই ওনাকে কিছু প্রফিট দেওয়া হয়েছে, বা 10 বছর মেয়াদি ডিপোজিট সপ্তম, অষ্টম এবং নবম, দশম এই 4 বছরে ওনাকে ভাগ করে ওই যে ডাবল বেনিফিট দিচ্ছে, ওই যে প্রফিটের টাকাটা 4 বছরে ভাগ করে দিচ্ছে। কিন্তু উনি তো রাখছে যে ফিক্সড ডিপোজিট, চিন্তা করছে ওখানে টাকা তো ফিক্সডই রয়েছে, লাস্টের ইয়ারে গিয়ে উনি 20 লাখ টাকা দেখাবে। কিন্তু এখন দেখতেছে যে লাস্টের ইয়ারে গিয়ে তার আগের বছরে তার ওখানে টাকা ছিল 18 লাখ, এই বছর যে 2 লাখ টাকা বাড়ছে ওর উপরে ইন্টারেস্টটা নিচ্ছে, এখন উনি 10 লাখ টাকা এখানে প্রফিট দেখাবে কিভাবে? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি স্যার? না। স্যার টার্ম ডিপোজিটের ক্ষেত্রে করদাতা মনে করতেছে যে সে একবারে প্রফিট পাবে, একবারে ট্যাক্স কেটে রাখবে, কিন্তু রিয়েল সিনারি হয়েছে ওটা ধাপে ধাপে তার ট্যাক্স কেটে রাখছে পূর্বের বছরগুলোতে। এখন না, সে তো বুঝতে ওখানে পারছি 10 লাখ টাকা দেখাই আসছিল। বুঝতে পারছি। এখন সে একবারে যখন ইনকাম দেখাবে একবারে ট্যাক্স দিবে। স্যার ওই 10 লাখ টাকার উপরে ট্যাক্স দিবে। হ্যাঁ, সেও যদি ওই যে বছর বছর দেখায় দিত তাহলে আর ইস্যু ছিল না। এখন যেহেতু একবারে দেখাইছে, একটা কাজ করতে পারে, সোর্সের ট্যাক্স কাটা আছে তো ওইটা দেখাই দিলে হবে যে স্কিপ এত করা প্রফিট যায় আর না। কি, পরবর্তীতে লাগলে প্রমাণ দিব আর কি, যে এটা রাইট তো কাটা রাইট হয়েছে, রাইট, আমার এটা ভুল কাটা ছিল হয়েছে। এরকম। হ্যাঁ। জি জি, থ্যাংক ইউ স্যার। স্যার আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই আপনার সাথে। জি জি জি। যেটা হলো স্যার, এইখানে অনেকে আবার এফডিআর করে যেটা অ্যাকাউন্টের সাথে ট্যাগিং থাকে না। যেমন সে বলে নাই যে এইটা ইন্টারেস্টের টাকাটা অ্যাকাউন্টে যাবে। তো এরকম ক্ষেত্রে স্যার তার ইন্টারেস্টটা জমা হতে থাকে এফডিআর অ্যাকাউন্টে। মানে হুম। ভবিষ্যতে যখনই সে ভাঙাবে তখন দেখা যাচ্ছে স্যার একবারে ইন্টারেস্টটা অ্যাড হয়। ইন্টারেস্ট অ্যাড হয় তখন একবারে এক্সেস ডিউটি ট্যাক্স যা যা আছে সব কাটা হয়। তো এইরকম কেসেও স্যার আপনি যেটা বলছেন ওটার সাথে এটাও অ্যাড হবে, যে এই ধরনের যেগুলো অ্যাকাউন্টের সাথে ট্যাগ নাই সেগুলোর ক্ষেত্রেও যখনই ইন্টারেস্ট পাবে তখনই একবারে ট্যাক্স কাটবে। সো ওই যে মানে সোর্স ট্যাক্স বলতে ওই রেগুলার বেসিসে ওটা আর কাটা হচ্ছে না। হ্যাঁ, রাইট। আর এই এখন তো, ধরনের এখন এটা তো আগে আলাদা ডিপিএস করতে পারতো, এফডিআর করতে পারতো, এখন তারা করতে দেয় না আপু, তাই না? এখন তো এটা স্যার এই অপশনটা বন্ধ। সমস্যাটা মনে হয় দূর হয়ে যাবে যখন ওই যে ব্যাংক অ্যাকাউন্ট ট্যাগ হবে, তখন স্যার এই আসলেই তার ইনকাম কত পাচ্ছে এবং আসলেই ট্যাক্স দিচ্ছে একদম কিনা একদম একদম তখন আর এই দ্বিধাগুলো থাকবে না। একদম। তো যখন আপনার সোর্সের ট্যাক্স না কাটা থাকবে তখন এই যে এইটাতে ইন্টারেস্ট ইনকাম, ধরেন এসইবি এর মানে সাউথ ইস্ট ব্যাংক, সোনালী 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 ব্যাংক ঘটনা ঘটায় না, সাউথ ইস্ট ব্যাংক একটা ডিপিএস, ডিপি ইন্টারেস্ট ইনকাম ডিপিএস রেট। তো স্যার বিশাল পরিবর্তন নিয়ে আসবে, বিশাল। গ্রস অ্যামাউন্ট রিসিভড 25,000, রিলেটেড এক্সপেন্স থাকলে আসবে, না হলে আসবে না। আসতে পারে, দেখা যায় 150 টাকা, দেখা যায় এক্সাইজ ডিউটি আসলো, টিডিএস জিরো, এটা নিবে। কিন্তু এখানে কিন্তু যদি আপনি টিডিএস জিরো দেন সেটা কিন্তু নিবে না। দিলাম সেভ, এই যে, হ্যাঁ, ও চাইতেছে যে টাকা দেন, যে 1 টাকা দিলেও সে নিবে, কিন্তু এটা যে হিট করবে কোনো কোথায়, সে রিটার্নে যে হিট করবে, যে মিনিমাম 10% হওয়ার কথা ছিল, এখানে 10% হয় না, এখানে ধরেন 0.1% হয়েছে, বাকিটা ট্যাক্স লাইবিলিটি করে দিবে। কম দিয়েও কিন্তু বাঁচা যাবে না। তো
তো সো এখানে মিনিমাম 10% দিতেই হবে। কাটলে তো ব্যাংক 10%-এর নিচে কাটবে না, হয় 10% নয়তো 15% কাটবে। তো এটা একটা। আবার দ্বিতীয়ত অনেক সময় আমরা কি পাই, ইন্টারেস্ট অর প্রফিট ফ্রম ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স প্লাস, ৳50,000 বললাম এখানে, এটা দিচ্ছি এই নাই, 5% কেটে রাখছি, 2,500 টাকা। তো এটা কিন্তু ঠিকই এখানে নিয়ে নেয়। তো এইরকম যখন টিডিএস না থাকবে এবং টিডিএস পার্সেন্টেজ যদি কম হয়, তখন এগুলো এখানে দিতে পারে। তারপর ট্রেজারি বিল বন্ড। ট্রেজারি বিল বন্ড কিন্তু দাদা, যেমনটা বেক্সিমকো সুকুক বন্ড করছে ওরকম। হুম। ট্রেজারি বিলটা নর্মালি মানে ইয়েটা পিরিয়ডটা বেশি হয়ে থাকে, আর বন্ডটা 1 বছর মেয়াদি হয়ে থাকে। আইএফআইসি ব্যাংকের যেটা করলো শ্রীপুর টাউন মেবি ওই টাইপের, ওটা দেখলাম 10 লাখ টাকা প্রতি মাসে 10,000 করে দেয়। এটা তো ট্রেজারি বিল বন্ড তো আইএফআইসি ব্যাংক নেয়, ওটা হলো মাধ্যম, এটা বেসিক্যালি সরকার লোন নেয়। ট্রেজারি বিল বন্ড সুকুকের মাধ্যমে সরকার নেয়। সরকারের যখন টাকা দরকার, কোথা থেকে টাকা নেবে, এটা এই ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে নেয়। আর যদি কোনো ব্যাংক নিয়ে থাকে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে থাকে, সেটা আবার ইউনিট সার্টিফিকেটের মাধ্যমে নেয়। ট্রেজারি বিল বন্ড নেয় না, তো তো সরকারি। বেগ্রিনকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড, তো ওটা কি দুইটা এক ওটা কি জিনিস না। ও, দুইটা এক ওটা জিনিস না। 10 লাখ টাকায় 10,000 টাকা প্রতি মাসে দেয়। না না, ওইটা আরেক জিনিস, হ্যাঁ। আচ্ছা। এটা হলো, আর এটা বলছি ট্রেজারি বিল বন্ড, এটা সরকারি, হ্যাঁ। তো এটা হলো ট্রেজারি বন্ড, যেটা এটা হলো 1 বছর মেয়াদি, হ্যাঁ, সর্বোচ্চ 1 বছর। আর ট্রেজারি বিল এটা ওই 5 বছর পর্যন্ত। এই যে একটা দেখেন, উনি হলো ওই 4 লাখ টাকার কিনেছে, কত টাকা ইন্টারেস্ট দিবে, কত উম, পাবে, এটা কিন্তু এখানে এই যে লেখা আছে। হ্যাঁ, 11.8, 12.1% আবার ট্যাক্স টুক্স কেটে 11 দশমিক, এটা বিট করতে হয় বেসিক্যালি। তো এই অনুযায়ী তার এই যে 4 লাখ টাকা ট্রেজারি বিল ক্রয় করেছে। তো এই তথ্যটার মাধ্যমে এই যে আপনি এখানে এই তথ্য দিবেন। ব্যাংক নেম, এটা কিনছে হলো ব্র্যাক ব্যাংক থেকে। তারপরে বিল, কোম্পানির নেম ও সুকুক আদার সিকিউরিটিজ নেম, ব্রাঞ্চ
নেম, মতিঝিল ব্রাঞ্চ, জিরো কুপন বন্ডটা কি দাদা এটার মতো ট্রিট হবে? হুম, অ্যাকাউন্ট ইনস্ট্রুমেন্ট নাম্বার, $2025 100 1 ইন্টারেস্ট 1041.60 10% এগুলো একটু মানে অ্যাভেলেবেল না, এগুলো একটু তুলনামূলক হারে কম আর কি, যে কটাই আসবে সেই অনুযায়ী অ্যাড করে ফেলবো। তারপর ডিভিডেন্ড, ডিভিডেন্ডের ক্ষেত্রে দুইটা ঘটনাই ঘটতে পারে, মানে আপনার শেয়ার বাজার থেকে আয়, আর একটা প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা আছে তাদের যে ইনকাম, সেটা ওই একই প্রসেস। মানে এসিআই লিমিটেড 10,000 টাকা পেয়েছে, এর মধ্যে রিলেটেড কোনো চার্জ থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে দিবেন, না থাকলে নাই। আর 10% ট্যাক্স কাটতে পারে, 15% ট্যাক্স কাটতে পারে। যদি নিজের নামেই হয় তাহলে ABC লিমিটেড 1 লাখ টাকা পেয়েছে, 10,000 টাকা, 10% ট্যাক্স কেটে দিচ্ছে। তো এটা হলো মোটামুটি, এগুলো কমন থাকে, আর এখানে জটিলতা নাই। আমাদের জটিল কাজই হইলো বিজনেস ইনকাম, বা বেশি বিজনেস ইনকামে, তারপরে ধরুন রেন্টাল ইনকামে একটু রেন্টাল পেছানো ইনকাম। আছে, ক্যাপিটাল ইনকামে একটু পেছানো আছে। তো এই জায়গাগুলোতে হলো আমাদের মূল ফোকাসের জায়গা। আর এগুলো অ্যাজ ইউজুয়াল সবার পায়, চাকরিতে আয়, তারপর আর্থিক পরিসম্পদ হইতে যা আছে তা দেখে দেখে আসলে ডাটা এন্ট্রি দেয়, শুধু জানতে হবে যে ডাটা এন্ট্রি দেওয়ার সিস্টেমটা কি। তো এটা তো মানে আপনারা যারা আছেন তারা এখন সবাই অটোমেটেড এই হয়ে জিনিস যাচ্ছে স্যার, পারেন। আমাদের কাজ হুম, থাকবে না এখানে। আর কোনো কাজ স্যার, থাকবে না, একদম, হ্যাঁ। এফডিআর বা ব্যাংক ইন্টারেস্ট যে টিডিএস কাটে সেটা কি ফাইনাল ট্যাক্স কিনা? কোনটা? এফডিআর? এফডিআর, হ্যাঁ। না 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 না, এফডিআর ইন্টারেস্ট ফাইনাল ট্যাক্স না, শুধুমাত্র সঞ্চয়পত্র ইন্টারেস্ট ফাইনাল ট্যাক্স। কারো যদি শুধু স্যার এই শুধু একটাই ইনকাম সোর্স থাকে, তাহলে সে শুধু এফডিআর আছে, তার সেক্ষেত্রে কি হবে স্যার? কি হবে? আপনি বলেন কি হবে, কি হওয়া উচিত? যেহেতু ফাইনাল ট্যাক্স না, সে কি হওয়া উচিত? হ্যাঁ, কিন্তু যদি তার 3.5 লাখ টাকা ক্রস করে, যে প্রফিট এত পাইতে, সেক্ষেত্রে তো তার ট্যাক্স আসবে। এমনিতে তো মিনিমাম ট্যাক্স কেটে রাখতেছে। ধরেন সে 5 লাখ টাকায় পেলো, 5 লাখ টাকাতে 10% বা 15%, 75,000 টাকা কেটে রাখতেছে, তার তো ওই পরিমাণ ট্যাক্সই আসবে না। এফডিতে বুঝতে আরো পারছেন? 15%ও কাটে, হ্যাঁ। এখানে তো আর কিছু আসতেছে না, আমার প্রশ্ন এই জায়গায়। হ্যাঁ, তার তো ট্যাক্সই আসতেছে না, তাহলে ওটা থেকে যাবে, ক্যারি ফরওয়ার্ড হবে। যেটা কেটে রাখছে ট্যাক্স তো কাটবেই, ব্যাংক তো আর জি ট্যাক্স জি। কাটা ছাড়া আপনাকে ইন্টারেস্ট দিবে না। না না, সো মানে কোনো, ওটাই ওটাই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাহলে আর এখানে চিন্তার কোনো কারণ নেই স্যার। না, কোনো কারণ নাই। বরং রিটার্ন সাবমিট করলে তার ওই 15%-এর জায়গায় 10% কাটবে, এটা তার জন্য অপরচুনিটি। জি জি। আমি পরের সেকশনটা ধরবো, অন্যান্য উৎসহিতায় একটু মানে এটার তুলনায় একটু কঠিন, কারণ ওইখানে বেশ কয়েকটা 67 আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা বিষয় আপনার মানে একটু জানা উচিত।
কেন মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্লজ দেয়া আছে। কোম্পানি ব্যবসায়ী হইলে ব্যবসায়ীরা যখন কোনো ডিজেলও হয় এটা এই অনুযায়ী হয়, যেমন গাড়ি কেনার ক্ষেত্রে প্রতিষ্ঠানে প্রাইভেট কার কেনার ক্ষেত্রে বলছে তার রিটার্ন আর্নিংস এর যে ব্যালেন্স সেটার 10% পর্যন্ত সে টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে। কারো যদি রিটার্ন আর্নিংস এর ব্যালেন্স 50 লাখ টাকা থাকলো, তাহলে এর 10% অর্থাৎ 5 লাখ টাকা গাড়ি কিনতে পারবে। সে এখন 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, তখন এটার পেনাল্টি কি হবে ওইখানে লেখা আছে। তো এরকম ছোট ছোট লোন লোন নিতে পারবে, লোন ব্যাংকিং চ্যানেল না নিলে সেটা আবার আদার্স ইনকাম হিসেবে ট্রিট হবে। এরকম এই 67 সেকশনটা ইম্পর্টেন্ট। আমি শুরু করব নাকি? জি দাদা, শুরু করেন। Okay. স্যার, গাড়ি যেমন অটো রিক্সা লিজের দিয়ে ব্যবসা করে, এটা কোন ক্যাটাগরিতে ফেলায় কি করতে পারি স্যার? লিজ দিয়ে ব্যবসা করে এটা ব্যবসায় হবে। ওই যে অটো রিক্সা কিনে সে ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে, সেই ভাড়া দেওয়ার উদ্দেশ্যে না, এটা ব্যবসায়িক উদ্দেশ্য। ধরেন প্রাইভেট কার আর নোহা মানে মাইক্রো ছাড়া আর কোনোটা ব্যবসায়িক ছাড়া দেখাইতে পারবে একটা বাস কিনছে, যদি বলে যে এটা আমার ভাড়ায় হবে? না স্যার। হবে স্যার, না। ওইটা আসলে লিজ ব্যবসার ক্ষেত্রে তো একটু জটিলতা, নগদ যেহেতু সব টাকা পাচ্ছি না, আবার মার্জিনও অনেক বেশি। সেক্ষেত্রে কোনো গ্রস প্রফিটের কোনো মার্জিন আছে কিনা লিজ ব্যবসায়ের ক্ষেত্রে? বা লিজ না। ব্যবসা আলাদাভাবে দেখানোর মতো কিছু আছে কিনা, নাকি রেগুলার ব্যবসার মতোই দেখাবে? না না, আলাদা নাই, রেগুলার ব্যবসায় দেখাবে। অন্যান্য উৎস হইতে আয় হইলো সেই খাত, উপরের যে 6টা খাত আমরা শিখে আসলাম যার কোনোটার মধ্যে পড়ে না। একেবারে সহজ সমাধান হইলো এটা, উপরের যে 6টার মধ্যে যা না পড়বে সব এখানে দিয়ে দিন। এর মধ্যে কিছু তো স্পেসিফিক করা আছে, যেমন রয়্যালটি ইনকাম, অন্যান্য উৎস হইতে আয়, কারিগরি জ্ঞানের ফিস, প্রসারিত সম্পত্তির থেকে যে আয়, এগুলো হলো অন্যান্য উৎস হইতে আয়। সরকার কর্তৃক নগদ ভর্তুকি প্রদান, ইনসেনটিভ যেটা দেয় সরকার সেটা। তারপরে খনিজ মজুদ, হাইড্রোকার্বন, সুনাম ব্যতীত অন্য কোনো প্রাকৃতিক বা ব্যক্তি সৃষ্ট পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত আয়, যে কোনো দান অনুদান বা উপহার যে নামে অভিহিত হোক। যেমন আমি আজরা আপুকে 1 লাখ টাকা দিলাম, কারণ আজরা আপু এই 1 লাখ টাকা মানে কি হিসাবে নিবে, আমি গিফট করলাম। এখন আইন অনুযায়ী আমরা যদি গিফট ট্যাক্স দেখি বা এই আয়কর যেটা কম্বাইন করি, আপুকে আমি গিফট দিতে পারি না, দিলে সর্বোচ্চ 20,000 টাকা দিতে পারবো, এইটা পর্যন্ত সুবিধা পাবে। এর বাইরে পুরোটা ট্যাক্স তো দিতে হইলে আমি গিফট ট্যাক্স অনুসারে গিফট ট্যাক্স আমাকে দিতে হবে। আর আপুর এটা হইলো বাকিটা আয় হিসেবে গণ্য করতে হবে। 80,000 টাকা আপুর আয় হিসেবে কোনটা, এই যে অন্যান্য যেগুলো দান খাতের আয়। অনুদান এই ক্লজের মধ্যে পড়ে যাবে। সে কার কাছ থেকে নিতে পারে গিফট? তার মা, বাবা, ভাই, বোন, হ্যাঁ, তার স্বামী, সন্তান, তাদের কাছ থেকে নিতে পারবে, অন্য কারোর কাছ থেকে নিতে পারবে না। সো এখানে হলো এ ধরা চাইলেই কিন্তু মানে গিফট নেওয়া যাবে না। তারপরে গোষ্ঠী বীমা পলিসি হইতে কর্মচারী কর্তৃক প্রাপ্ত অর্থ বা সুবিধা। আমরা চাকরি হইতে আয়ে পড়ে আসছিলাম যে গ্রুপ ইন্স্যুরেন্স যখন হয়, গ্রুপ ইন্স্যুরেন্সে মালিক পক্ষ যে অ্যামাউন্টটা দেয় সেটা তার আয়ের মধ্যে আসে না, কারণ এটা থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছে। যদি অ্যাক্সিডেন্টাল কেস হয় সে সুবিধা পাবে, তা না হলে পাবে না। এখন অ্যাক্সিডেন্টাল কেস হইল, ওইখান থেকে সে সুবিধা পাইলো গ্রুপ ইন্স্যুরেন্স থেকে, সেটা এখানে দেখাইতে হবে।
তারপরে ধারা 30-এর ক হইতেছে অপর্যন্ত কোনো খাতে অন্তর্ভুক্ত নয় এমন যে কোনো উৎস হইতে আয়, বেসিক্যালি এইটাই, ওই পাঁচটা হইলো স্পষ্ট করে দিয়েছে, আর বাকিগুলো এর মধ্যে পড়লে, যেটা কোনোটার মধ্যে পড়ে নাই। এরপরে বলছে অন্যান্য উৎস হইতে আয়ের বিশেষ ক্ষেত্র, ধারা 67, এটা হলো মানে অনেক গুরুত্বপূর্ণ, ওইগুলো কমনলি বোঝা যায় বাট এটা অনেক টেকনিক্যালি। এক নম্বরে বলছে অন্যান্য উৎস হইতে আয় বিশেষ ক্ষেত্র সমূহ বিভিন্ন উপধারা করদাতার আয় থেকে উৎসে কর কর্তন বা প্রচুর অপ্রচলিত উৎস থেকে প্রাপ্ত অর্থসমূহের উপর আয় নির্ধারণের বিধান নির্ধারণ করে। বিভিন্ন উপধারা, ধারা হোক উপধারা হোক, এই যখন কোনো ব্যত্যয় ঘটে তখন হইলো এই আয়টা এখানে এসে পড়ে। সম্পদের মালিকানা বা ঋণ গ্রহণের ক্ষেত্রে অপ্রমাণিত ব্যয়, সম্পদের মালিকানা বা ঋণ গ্রহণের ক্ষেত্রে যখন কোনো প্রমাণ না দিতে পারবেন তখন এটা এই অন্যান্য উৎস হইতে আয়ের মধ্যে পড়বে। যদি করদাতা কোনো সম্পদ ক্রয় করেন বা ঋণ নেন কিন্তু আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকে তবে পার্থক্য অন্যান্য উৎস হইতে আয় হিসেবে গণ্য হবে। আমি একটা জমি কিনলাম 1 কোটি টাকা দিয়ে, আমার ফাইলে আছে 30 লাখ টাকা। 1 কোটি টাকা দিয়ে জমি কিনেছি, ফাইলে আছে 30 লাখ টাকা, বাকি 70 লাখ টাকা আমি পেলাম কোথায়? প্রশ্ন আসে না? দেখাই দিলাম কি আমার সুবিধার্থে ধার নিয়েছি, এর কাছ থেকে ওর কাছ থেকে ওর কাছ থেকে। এটা কি কখনো মানা যায়? তো এই সমস্ত ক্ষেত্রে ডিসিটি এটা মেনে নিবে না, এটা ট্যাক্স করে দিবে, হয়তো কিছু কনসিডার করবে, বাকি টাকার উপর ট্যাক্স বলবে যে আপনার আগের আয় ছিল বা এই বছরে আয় ছিল, আপনি আয় হিডেন করেছেন, এই হিডেন কিন্তু আয়ের উপর ট্যাক্স দেন, ডিজেলও করে দিবে, ডিজেলও করে তার উপর ট্যাক্স করে দিবে। সম্পদের মালিকানা বা ঋণ গ্রহণের ক্ষেত্রে অপ্রমাণিত ব্যয়, যদি একজন করদাতা কোনো সম্পদ ক্রয় করেন বা ঋণ গ্রহণ করেন তবে করদাতার প্রদর্শিত আয় অনুযায়ী তার এই ক্রয় বা ঋণ গ্রহণের সক্ষমতা থাকতে হবে। কিন্তু যদি দেখা যায় করদাতার প্রদর্শিত আয়ের সাথে এই সম্পদ ক্রয় বা ঋণ গ্রহণের ব্যয়ের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, অর্থাৎ আয় থেকে এই ব্যয় যৌক্তিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, তাহলে কর কর্তৃপক্ষ সেই অপ্রমাণিত ব্যয়ের অংশ অন্যান্য উৎস হতে আয় হিসেবে গণ্য করা হবে। আমি একটু আগে যে উদাহরণ দিলাম সেটি 2 আর 3 কাছাকাছি। কম দামি সম্পদ ক্রয়, যখন একজন করদাতা বাণিজ্যিক মজুদ বা আর্থিক সম্পদ ছাড়া অন্য কোনো সম্পদ কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন এবং যদি উপকর কমিশনের মনে হয় যে করদাতা ক্রয়ের সময় প্রকৃত বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পরিশোধ করেছেন, তখন এই মূল্য বা বাজার মূল্য থেকে পার্থক্য করদাতার আয়ের অংশ হিসেবে গণ্য করা হবে এবং অন্যান্য উৎসতে আয় হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে। এর উদ্দেশ্য হলো করদাতা যেন প্রকৃত মূল্যকে গোপন না করতে পারেন এবং বাজার মূল্যের নিচে সম্পদ কেনার সুযোগ নিয়ে আয়কর ফাঁকি না দিতে পারেন। আমরা তো একেবারে এটা হর হামেশাই দেখি যে একজন জায়গা কিনলো 1 কোটি টাকা দিয়ে, রেজিস্ট্রেশন করতেছে 30 লাখ টাকা দিয়ে, 40 লাখ টাকা দিয়ে। তো এটা যখন মানে এই ডিসিটি বুঝতে পারবে যে এটা এরকম ঘটনা ঘটেছে, যখন তার নলেজে থাকবে তখন এই ইচ্ছে মতো ট্যাক্স করে দিতে পারবে আর কি ডিসিটি। বাজার মূল্য আছে 1 কোটি টাকা, সে কিনেছে বা বিক্রি করেছে 3 কোটি টাকা, এই সরি 30 লাখ টাকা, এই 70 লাখ টাকা ট্যাক্স করে দেবে, কারণ একটা মৌজা মূল্য তো আছে, বাজার মূল্য আছে। তো সবসময় এই ক্ষেত্রে বলা হয় যে মৌজা মূল্য এবং বাজার মূল্য যেটা বেশি সেটাই আপনাকে কিন্তু করতে হবে। তারপর চুক্তি বাতিল বা রদ করার কারণে প্রাপ্ত ফি বা ক্ষতিপূরণ, আমার সাথে একজনের সাথে একটা চুক্তি হইলো, না তোফাজ্জল ভাইয়ের সাথে একটা চুক্তি হইলো। চুক্তি আমি একটা ব্যবসা করি, ফার্নিচার ব্যবসা করি। তো তোফাজ্জল ভাই এসে বললো যে দাদা আমাকে 2টা ক্যাবিনেট তৈরি করে দিবেন, আমার বাসার জন্য নিব। এই 2টা ক্যাবিনেটের মূল্য হইলো 1 লক্ষ টাকা। তো অর্ডার দেওয়ার 3 দিন পরে আবার তোফাজ্জল ভাই আসলো যে ভাই আমার তো ইয়েটা লাগবে না, ক্যাবিনেট 2টা লাগবে না, আমি দেশের বাইরে চলে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে ভিসা হয়ে গেছে, আমার এটা লাগবে না, আমার এটা এই অর্ডারটা আপনি ক্যান্সেল করে দেন, বা আমি এলাকা সুইচ করতেছি, আমার এটা লাগবে না, যে কোনো কারণে হোক এটা ক্যান্সেল করে দেন। তখন আমি বললাম যে ভাই আমি তো অলরেডি কাঠ কিনে ফেলছি, কাঠ কাটিয়ে ফেলছি, এখন এটা তো আপনি অর্ডার বাতিল করলেও আমাকে মিনিমাম একটা ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। হুম। তো
বললো যে ঠিক আছে, আমি 20% ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এত 20,000 টাকা ক্ষতিপূরণ দিল। এই যে চুক্তি বাতিল হইলো, এখান থেকে যে ক্ষতিপূরণ হইলো, এই আয়টাই এটা তার আয় হিসেবে গণ্য হবে। এটাও একটা হইতে পারে, আবার অন্যান্য অনেক ক্ষতি হইতে পারে, সুনাম নষ্টের কারণে ক্ষতি হইতে, ওইখান থেকে যে আয় হয় সেটাও এই অন্যান্য উৎস হইতে আয় হিসেবে গণ্য হবে। যদিও এটা ছিল কি ব্যবসায়িক মডেলে, হ্যাঁ, ওইখানে তাকে 1 লাখ টাকা আমার সাপ্লাই দিল, 10%, 10,000 টাকা লাভ হইতো বা 20,000 টাকা লাভ হইতো। এখন কিন্তু চুক্তি বাতিল হয়ে গেল, বিজনেসই হইলো না, এমনিতেই আমার 20,000 টাকা লাভ হয়ে গেল। এখন হইতে পারে যে ওই যে কাঠ কিনেছি, কাঠের কাঠের তো আর ওয়েস্টেজ যাবে না, হয়তো এই কাজে না লাগাইতে পারে, অন্য কাজে লাগাইতে পারবে। যদি এমন হয় যে একেবারে ওয়েস্টেজ, তখন সেক্ষেত্রে অ্যাডজাস্ট হবে, যেখানে এইটুকু পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে, বাকিটা তো প্রফিট। এরকম লিজ বা ভাড়ার মাধ্যমে প্রিমিয়াম প্রাপ্তি। যদি করদাতা কোনো সম্পত্তি বা সম্পত্তির লিজ বা ভাড়ার চুক্তির ভিত্তিতে সেলামি বা প্রিমিয়াম বাবদ কোনো এককালীন অর্থ পান, তবে সেই অর্থ সংশ্লিষ্ট আয় বর্ষে করদাতার অন্যান্য উৎস হইতে আয় হিসেবে গণ্য হবে। এটি এককালীন পরিমাণ অর্থ হলেও এটি আয়ের উৎস হিসেবে ধরা হবে এবং করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত হবে। যেমন মিস্টার এস একটি জমি 5 বছরের জন্য লিজ দিয়েছেন। লিজের শর্ত অনুযায়ী তিনি প্রথমে এককালীন 10 লাখ টাকা সেলামি বাবদ পেয়েছেন, যা ভবিষ্যতে কোনো মাসিক বা বার্ষিক কিস্তির আওতায় না। এই লিজ গুলো নিলে, এগুলো বিশেষ করে উম, সরকারি জায়গাগুলো লিজ নেওয়া হয়। হ্যাঁ, স্বাভাবিক ব্যক্তি করদাতা এখনকার দিনে এইভাবে লিজ দেয় না। যদি দেয় তাহলে ওই যে ভাড়া অবশ্য ওই পরিমাণ হয় না। তো ধর খালি জায়গা বলে যে ঠিক আছে, তুমি খালি জায়গা ইউজ করো, খালি জায়গার ভাড়া দিবে আমাকে 5,000 টাকা করে, এককালীন তুমি আমাকে 50,000 টাকা দিয়ে দেবো, 1 লাখ টাকা দিয়ে দেবো। যদি সেটা রিফান্ড না হয় তবে এটা আসবে। আবার যদি বলে রিফান্ড, তখন আর এখানে আসবে না। যেটা একবারে পেয়ে যা, আর দিতে হবে না, তখন আসবে। তো স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে আমি দেখি নাই, ব্যক্তি মালিকানা প্রপার্টির ক্ষেত্রে, কিন্তু সরকারের ক্ষেত্রে তো দিব্যি। অবৈধ বা অননুমোদিত লেনদেন। যদি কোনো করদাতা আয় বর্ষে কোনো সম্পদ ক্রয়ের সময় পরিশোধিত অর্থ থেকে অংশ 7 অনুযায়ী উৎসে কর কর্তন না করেন বা সংগ্রহ না করেন, তাহলে সেই পরিশোধিত অর্থটিকে অন্যান্য উৎস হতে আয় হিসেবে ধরা হবে। এর অর্থ হলো, উৎসে কর কর্তন না করে সম্পদ ক্রয়ের জন্য যে অর্থ খরচ করা হয়েছে সেটি আয়ের অংশ হিসেবে গণ্য হবে এবং করদাতা আয় হিসেবে করারোপ করা হবে। অবৈধ বা অননুমোদিত লেনদেনের জন্য এটা করা হচ্ছে। তো যেক্ষেত্রে সোর্স ট্যাক্স প্রযোজ্য, আপনাকে সোর্স ট্যাক্স দিতেই হবে, না দিয়ে মাপ পাবেন না। ঋণ মওকুফ। যে কোনো ঋণ বা সুদের দায় মওকুফ হলে তা করদাতার জন্য আয় হিসেবে গণ্য হবে এবং অন্যান্য উৎস হইতে আয়ের খাতে অন্তর্ভুক্ত হবে। তবে দুটি বিশেষ শর্তে এই আয় করযোগ্য আয় হিসেবে গণ্য হবে না। তফসিলি ব্যাংক বা নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্বাভাবিক ব্যক্তির ঋণ মওকুফ। যে কোনো ঋণ মওকুফ হইলে সেটা আয় হিসেবে গণ্য হবে, তবে দুইটা ব্যতিক্রম। একটা হইলো যদি ব্যাংক লোনের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটে, আর একটা হইলো মানে শেয়ার বাজারে ব্যবসা করার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যে লোন সুবিধা পায়, সেই লোন সুবিধাটা হলো, শেয়ার কেনা হয়েছে 20 লাখ টাকা, সেই 20 লাখ টাকা পুরো লোন ব্র্যাক ব্যাংক দিয়েছে, এবং সেটা কি, সেটা অবশ্যই জামানত হিসেবে। তো ওই লোনটা যদি মাফ করা হয় 10 লাখ টাকা পর্যন্ত, সেটা আয় দেখানো লাগবে না, এর বেশি হইলে দেখাইতে হবে। আর তফসিলি ব্যাংকের ক্ষেত্রে বলছে, যদি কোনো তফসিলি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি আইন 2023-এর অধীনে নিবন্ধিত কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তিগত ঋণ বা সুদ মওকুফ করে, তাহলে সেই মওকুফকৃত ঋণ বা সুদ করযোগ্য আয় হিসেবে গণ্য হবে না। ব্যক্তিগত ঋণ বা সুদ মওকুফের ক্ষেত্রে করদাতা এই ধারা থেকে ছাড় পাবেন। যদি কোনো মাফ করে দেয়, পুরোটাই তার মানে লাইবিলিটিস কমবে। ব্যাংক লোন ছিল 10 লাখ টাকা, লোনে ছিল, লোন জিরো হয়ে গেল, তো এটার আয় হিসাবে দেখাইতে হবে না। কিন্তু আমি যদি তোফাজ্জল ভাইকে 10 লাখ টাকা দিই, তোফাজ্জল ভাই যদি সেটা, আমি যদি তোফাজ্জল ভাইকে মাফ করে দিই, সেটা আয় হিসাবে গণ্য করতে হবে তোফাজ্জল ভাই। কিন্তু ব্যাংক দিলে হবে না। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ক্ষেত্রে, শেয়ার বাজারের ক্ষেত্রে সেটা হলো 10 লাখ টাকা পর্যন্ত সুবিধা পাবে। লটারি প্রাপ্তি বা জুয়ার আয়। লটারি বা অন্যান্য যত ধরনের জুয়া, আপনার যত ইনকাম আছে, সব আপনি দেখাইতে পারবেন এই অন্যান্য উৎস হইতে আয়ের মধ্যে পড়বে। গেম খেলেন, জুয়া খেলেন, যাই খেলেন।
নগদ মূলধন প্রাপ্তি, কোন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি যদি আয় বর্ষে কোনো শেয়ার হোল্ডারের কাছ থেকে ব্যাংক ট্রান্সফার ছাড়া নগদে মূলধন গ্রহণ করে, তবে সেই নগদ অর্থকে অন্যান্য উৎস হতে আয় হিসেবে গণ্য করা হবে এবং সেই বছরের করযোগ্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এই নীতিটি আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে। মানে আমরা দেখি যে যারা কোম্পানির সাথে কানেক্ট আছেন তারা বুঝবেন, একটা কোম্পানি গঠন করা হলো, গঠন করার পর কাজ হয়েছে, তারা যে পেইড আপ ক্যাপিটালটা ঘোষণা করছে সেই পেইড আপ ক্যাপিটালটা ব্যাংকিং চ্যানেল প্রমাণ করতে হবে। যদি সে অ্যাকাউন্টস পে চেকের মাধ্যমে পরিশোধ করে সেটাও হইতে পারে, অথবা তার অ্যাকাউন্ট থেকে ইএফটি বিএফটিএন বা এনপিএসবি যার মাধ্যমেই দেয় সেটা তার অ্যাকাউন্টে দিতে হবে। তো এক্ষেত্রে যেটা করা উচিত, অ্যাকাউন্টস পে চেকের মাধ্যমে দেওয়া উচিত, তাইলে কি এটা হার্ড কপি থাকে। আবার যদি ইএফটি করে দেয় ডকুমেন্টস থাকে, সেটা আবার ভালো, ব্যাংকে চিঠি দিল যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে, সেটা একটা ডকুমেন্টস থাকে। আর এমনি আমরা যারা মোবাইল ব্যাংকিং থেকে এটা করি, সেটা মানে ওইরকম প্রুফ থাকে না যে এই নামে দিচ্ছে, যদি স্ক্রিনশট রাখা হয় তখন আবার হয়। তো স্ক্রিনশট আসলে সবসময় রাখা হয় না। তো বেটার হলো অ্যাকাউন্টস পে চেকের মাধ্যমে দেয়া। যদি এরকম ব্যাংকিং চ্যানেল না হয়, আমরা তো ব্যাংকের যে ব্যাংক লেনদেনের যে সংজ্ঞা পড়ে আসছি, দুইটা অ্যাকাউন্টে হিট হইতে হবে। ব্যাংক ট্রানজেকশন কি? ব্যাংক ট্রানজেকশন হইলো এক অ্যাকাউন্ট কমবে আর এক অ্যাকাউন্ট বাড়বে। যদি দুইটা না হয় তাহলে ব্যাংক ট্রানজেকশন পড়বে না। আমি ক্যাশ চেক দিলাম, ক্যাশ চেক দিয়ে তুলে আমার কোম্পানিতে দিলাম পেইড আপ ক্যাপিটাল হিসেবে, এটা হবে না। এই জন্য এটা ব্যাংকিং চ্যানেলে দিতে হবে। যদি ব্যাংকিং চ্যানেলে না দেই তাহলে কি হবে, যেই পেইড আপ ক্যাপিটালটা আমি ঘোষণা করেছি সেই পেইড আপ ক্যাপিটালটা আয় হিসেবে গণ্য হবে। সেই আয় হলো অন্যান্য উৎস হইতে আয়। কাজেই যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছেন, তাদের মালিকরা যে শেয়ারের টাকা দিবে, পেইড আপ ক্যাপিটালের টাকা দিবে বা শেয়ার মানে ডিপোজিট করবে, সেটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে হইতে হবে। স্যার ফার্মের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য? না, এটা ফার্মের ক্ষেত্রে কিছু পার্টনারশিপ ফার্ম। বলে নাই। হ্যাঁ, শুধুমাত্র লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। নগদে ঋণ গ্রহণ, যদি কোনো কোম্পানি করদাতা কোনো ব্যক্তির কাছ থেকে ব্যাংক হিসাবের মাধ্যমে নয় বরং অন্য কোনো পদ্ধতিতে কোনো ঋণ গ্রহণ করে, তবে সেই অর্থ করযোগ্য আয় হিসেবে সেই আয় বর্ষে অন্যান্য উৎস হইতে আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। কোম্পানি চাইলে কারোর কাছ থেকে ক্যাশ টাকা লোন নিতে পারবে না। যদি ক্যাশ টাকা লোন নেয় সেটা আয় হিসেবে গণ্য হবে। সেটা ডিরেক্টরদের কাছ থেকেও নিতে পারবে না, মানে কারোর কাছ থেকে নিতে পারবে না কোনো কোম্পানি। মোটর কার বা জিপ ক্রয়ে অতিরিক্ত ব্যয়, যদি কোনো কোম্পানি সরাসরি বা ভাড়ায় একাধিক মোটর কার বা জিপ কিনে এবং সেই গাড়ির মূল্য কোম্পানির মোট পরিশোধিত মূলধনের 10%-এর বেশি হয়, 10%-এর বেশি হয়, তবে সেই 10% অতিক্রান্ত অংশের 50% অন্যান্য উৎস হইতে আয় হিসেবে করযোগ্য আয়ের আওতায় আনতে হবে। ওই যে একটু আগে বললাম, একটা কোম্পানির তার রিটেন আর্নিংস এর জের হইলো 50 লাখ টাকা, এই রিটেন আর্নিংস এর জের হইলো পেইড আপ ক্যাপিটাল প্লাস তার নেট প্রফিট। এই দুইটা মিলে যদি তার মানে ভ্যালুটা বেশি হয়, তবে তার 50% অন্যান্য উৎস হইতে আয় হিসেবে গণ্য হবে। আর কোম্পানিগুলোর ক্ষেত্রে ধরেন এখন রেট হলো 7.5%। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার 50 লাখ টাকা আছে রিটেন আর্নিংস এর ভ্যালু, তো পাবে কত? 50 লাখ গুণ 10%, 5 লাখ টাকা। কিন্তু সে পারচেস করেছে 30 লাখ টাকা গাড়ি, 30 লাখ। তো বলছে সে পাবে কত? অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল হলো 5 লাখ। তাহলে এক্সেস হলো 25 লাখ। এই 25 লাখের 50% 12,50,000, এটার উপর এটা হলো আপনার অন্যান্য উৎস হইতে আয় হিসেবে গণ্য হবে। এই 12,50,000 উপর ছিল 27.5% ট্যাক্স। অর্থাৎ আপনাকে এই
12,50,000 টাকার উপর 27.5% ট্যাক্স ক্যারি করতে হবে। কত আসে? 12,50,000 27.5%, 3,43,750 টাকা দিতে হবে। এই চালাকি করে, এই জন্য কেউ যখন গাড়ি কিনতে যায় আইনে কি আছে তা জানতে হবে, তা না হলে পেনাল্টি খাবে। গাড়ি কিনে শুধু শুধু 3,43,750 টাকা জরিমানা খাবে। তারপরে নগদ অগ্রিম বা ডিপোজিট প্রাপ্তি। যদি কোনো করদাতা ব্যক্তি, হ্যাঁ, অন্য ব্যক্তি থেকে 5 লক্ষ টাকার বেশি পরিমাণে অগ্রিম ঋণ বা ডিপোজিট হিসেবে অর্থ গ্রহণ করে এবং তা ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে না হয়, তবে এই অর্থটি করদাতা অন্যান্য আয় হিসেবে গণ্য করা হবে। 5 লক্ষ টাকার বেশি পরিমাণে হয়, মানে 5 লক্ষ টাকা অবস্থা আপনার শিথিল আছে, 5 লক্ষ টাকা ক্রস করলেই আপনার অবশ্যই ব্যাংকিং চ্যানেলে হইতে হবে, তা না হইলে এটা অন্যান্য উৎসে আয় হিসেবে গণ্য হবে। এবং এটা বলছে 5 লক্ষ টাকা, এবং একা, মানে এগুলো সিঙ্গেল ট্রানজেকশন বেসিক্যালি। তো এখন আপনি নিচে নিতে পারেন, অসুবিধা নেই। তবে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো যদি ওই যে পিতা মাতার কাছ থেকে ঋণ গ্রহণ করে, পিতা মাতা ভাই বোন সবার কাছ থেকে ঋণ গ্রহণ করে এই সুবিধাটা সে পাবে। এবং যদি কোনো ব্যাংক লোন বা এনজিও থেকে লোনও গ্রহণ করে, সেটা তো আলাদা, সেটা ব্যাংকিং চ্যানেলে হয়। তবে এনজিও কিন্তু ক্যাশ টাকা দেয়, সেক্ষেত্রেও এটা মানে হবে না, ডিজেলও হবে না। গৃহ সম্পত্তি মেরামতে বাকির খরচ। যদি কোনো কোম্পানি, যদি কোনো করদাতা যিনি রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত নন, রিয়েল এস্টেট ব্যবসা করে না, নির্মাণ বা মেরামতের জন্য কোনো গৃহ সম্পত্তি নির্মাণ সামগ্রী বাকিতে কেনেন এবং ক্রয়ের সেই আয় বছর শেষ হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে সেই বাকি অর্থ পরিশোধ না করেন, তাহলে সেই বাকি অর্থ 2 বছর সময়সীমা শেষ হওয়ার পরের আয় বর্ষে, অর্থাৎ তৃতীয় বর্ষে এটা অনির্ণিত আয় হিসেবে গণ্য করবে। তবে এই ক্ষেত্রে এটাও আছে, আবার ব্যবসায়ীদের জন্য আছে 3 বছর পর্যন্ত, আর এটা হলো 2 বছর। তো এটা হলো একই অ্যামাউন্ট না রাখা, এটা পরিবর্তন হইলেই হলো। গত বছর ছিল 5 লাখ টাকা, এই বছর করে দিলাম 5,10,000 টাকা, 10 টাকায় পরিবর্তন, তার মানে ফিগার পরিবর্তন হয়েছে। তারপরে বছর করে দিলাম আবার 4,90,990 টাকা। তো যেটি হোক, একই ফিগার থাকলে হলে এটা সমস্যা, ফিগার পরিবর্তন হলে আর সমস্যা নেই। ফিগার পরিবর্তন হওয়া মানেই যে তার বিজনেস রুলিং আছে, রানিং আছে, হ্যাঁ, এই টাকাটা সে ফেক দেখে রাখে নাই। এখন যদি এমন হয় যে তার সাথে আর কোনো বিজনেসই হচ্ছে না, তাকে টাকা দেওয়া হচ্ছে না, হুম, তখন আবার একটু যন্ত্রণা, এটা না দিয়েও দেখা যায় পেনাল্টি খেতে হবে, তার চেয়ে বলে দিয়ে দেওয়াটাই বেটার। তো এই 14টা ক্লজ ছিল। তারপরে অন্যান্য উৎস হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন। সে বিয়োজনগুলোর মধ্যে আছে সংশ্লিষ্ট আয়ের জন্য খরচ। করদাতা শুধুমাত্র সেই খরচ বিয়োজন হিসেবে দাবি করতে পারেন যা মূলত অন্যান্য উৎস হইতে আয় অর্জনের জন্য প্রয়োজনীয় এবং এটি আবশ্যক মূলধনী বা ব্যক্তিগত ব্যয় হতে পারবে না। এই টাইপের, যেমন আমি টিউশনি করে ইনকাম করি, আর টিউশনি করতে গিয়ে আমার একটা খরচ আছে, কনভেন্স আছে, সেই কনভেন্সটা আমি দেখাইতে পারবো। এটা যেহেতু আমার রেগুলার বিজনেস দ্বারা, রেগুলার ইনকাম দ্বারা চাকরি হইতে হয়, আমি পাশাপাশি টিউশনি করি। তো রেগুলার ইনকাম, তো রেগুলার ইনকাম গেল, এটা অন্যান্য উৎস হইতে আয় দেখাবো, এবং এটা টিউশনে আসা যাওয়ার যে খরচ এটা আমি দেখাতে পারবো। বছরে আমার ইনকাম 1,20,000 টাকা, টিউশনি করে এখান থেকে আমার হলো ধরেন 40,000 টাকা খরচ হয়েছে, হইতেই পারে 40,000 টাকা আমি খরচ হিসেবে দেখাইতে পারবো এই ক্লজ অনুযায়ী। তারপর ব্যয়ের সীমাবদ্ধতা। ধারা 67 এর উপধারা 5 ও 6 এর ব্যতিক্রম ছাড়া অন্যান্য উপধারার অধীনে কোনো আয় পরিগণনার সময় কোনো ধরনের ব্যয় অনুমোদিত হবে না। এর মানে হলো কিছু আয়ের ক্ষেত্রে কোনো খরচ গ্রহণযোগ্য হবে না। তারপর যৌক্তিকতা যাচাই। অনুমোদনের জন্য খরচের যৌক্তিকতা যাচাই করতে হবে, ব্যয়ের পরিমাণ এবং প্রয়োজনীয়তা যথাযথভাবে প্রমাণিত হতে হবে। অনুমোদনের জন্য খরচের যৌক্তিকতা যাচাই করতে হবে।
এবং ব্যয়ের পরিমাণ এবং প্রয়োজনীয়তা যথাযথভাবে অনুমোদন করতে হবে, প্রমাণিত করতে হবে। আমি দেখাইলাম 1,20,000 টাকা ইনকাম করে আমার 40,000 টাকা খরচ হয়েছে। তো এটা আবার ডিসিটি এটা যৌক্তিকতা যাচাই করতে পারে যে আপনি কিভাবে গেলেন যে আপনি টিউশনি করে 40,000 টাকা, 1,20,000 টাকা ইনকাম দেখাইলেন, 40,000 টাকা খরচ করলেন, কিভাবে হইলো? তো এটা প্রমাণ দেখাইতে হবে, না দেখাইলে আবার এটা ডিজেল করবে যে না 40,000 টাকা খরচ হয় নাই, তার 30,000 টাকা খরচ হয়েছে, 10,000 টাকা তার অন্যান্য উৎস হইতে আয় হিসেবে দেখিয়ে দিতে পারবে। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত না হওয়া। অন্যান্য উৎস হইতে আয় থেকে আয়ের ক্ষেত্রে খরচ অনুমোদনের দুটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। পুনরায় খরচ অনুমোদন নয়। যদি কোনো সম্পদের জন্য খরচ সম্পূর্ণ বা আংশিক অনুমোদিত হয়, তাহলে সেই একই সম্পদের জন্য পুনরায় সেই খরচ অনুমোদিত হবে না। সিম্পল, একই এক- দুইবার খরচ দেখাবো, কি জন্য? এটা জাস্টিফাইড না, হবেও না। ধারা 55 বিধানবলী প্রযোজ্য। খরচ অনুমোদনের ক্ষেত্রে ধারা 55 উল্লেখিত বিধানবলী এখানে প্রযোজ্য হবে। অর্থাৎ ধারা 55 অনুযায়ী অযোগ্য খরচের কোনো কিছু যদি এখানে প্রযোজ্য হয়, তা এই খাতে আয় গণনায় অনুমোদিত হবে না। 55 অনুযায়ী ফেল হবে, আর অন্যান্য উৎস হইতে আয় হিসেবে গণ্য হবে। বেসিক্যালি এই কয়টাই ছিল আর কি, এই আর্থিক পরিসম্পদ হইতে হয়, অন্যান্য উৎস হইতে হয়। তো অন্যান্য উৎস হইতে আয়ের মধ্যে যে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লজ: পিডিএফ ক্যাপিটাল ক্যাশে নেওয়া যাবে না। গাড়ি কেনার ক্ষেত্রে অনুমোদিত খরচ যতটুকু নেয়ার ওইটুকু নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। কোম্পানি কোনো ক্যাশ লোন নিতে পারবো না। আমরা ব্যক্তিরা কোনো লোন নেওয়ার ক্ষেত্রে 5 লক্ষ টাকার উপরে হলে ব্যাংকিং চ্যানেলে হইতে হবে। হুম। তারপরে সম্পদ ক্রয়ের ক্ষেত্রে অনেক ডিফারেন্সে কিনলে ধরা পড়লে সেটা অন্যান্য উৎসতে আয় হিসেবে গণ্য হবে। আর লাইফের যত ধরনের ইনকাম আছে সব অন্যান্য উৎসতে আয়ের মতো দেখাতে পারে। এটা হলো ডে মূল লেবার, বিষয়। ডে লেবার এরা কিভাবে দেখাবে স্যার তার আয়? ডে লেবার জি। মানে ডে লেবার বলতে কোথায় দেখাবে, কোনো ব্যবসায়ী হিসাবে? না না স্যার, সে শ্রমজীবী মানুষ, দেখা যায় যে প্রতিদিন কাজ করে পয়সা নিচ্ছে, এরকম যদি বলি কৃষি কাজ করতেছে, যেটা সে আর কি দিনমজুর, দিনমজুর। দিন মজুর, সঠিক দিন মজুর। দিনমজুর কি আপনার রিটার্ন দেয়? স্যার আছে, টিআইএন করে রাখছে সে ফেসবুকের জন্য, এখন সে আসলে দিন সেলফ মজুর। এমপ্লয় বলে। না, এটা তার কি অন্যান্য উৎস হইতে আয়ের মধ্যেই পড়বে। স্যার এই যে টিউশন ইনকাম, এটাও তো অন্যান্য উৎস আয় হ্যাঁ, আয়। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা ওই যে 12 মাসে 12টা যে প্রাপ্তি দেখাই, যদি টিউশন ইনকামে একটু যেতেন স্যার, তাহলে মনে হয় স্পষ্ট হইতো ই রিটার্নে অন্যান্য উৎস হইতে আয়। হুম। ইনকাম ফ্রম আদার সোর্স। জি, টিসি ট্রেনিং এটা না? এই যে এখন তো এইভাবে এখানে আসতাম, হ্যাঁ। জি, রয়্যালটি, পেমেন্ট ফ্রম WPPF, এনি আদার লাইসেন্স ইনকাম ফি। স্যার। হুম, এখন এখানে আমি লিখলাম টিউশন ফি, হুম। পেমেন্ট অথরিটি, স্টুডেন্ট গার্ডিয়ান। স্যার আমি ডেটটার কথা বলছি, যে আমি তো আসলে ভেরিয়ান্স টাইমে টাকাটা পাচ্ছি। ও, এটা আপনি চাইলে 12 মাসে 12টা দিতে পারেন, চাইলে এই লাস্ট ডেটে এসে একবারে যোগ করে দিয়ে দিতে পারেন। 10,000 করে পান, সবগুলো যোগ বারো করে মাসে এক একসাথে লাখ দেওয়া বিশ যাবে। হাজার ঠিক আছে? সেই ক্ষেত্রে 12 মাসে 12টা দেওয়ার বাধ্যবাধকতা নাই। না, 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 জি, এটাই স্যার। আমরা তো 1 বছরের ইনকাম দেখাই না। ধরেন আমি স্যালারি পাই 12 মাসে 12 বার বা 14 বার, বোনাস পাই 2টা, তা আমরা কি 14 বার দেখাই? 1 বছরের ইনকামটা দেখাই। ঠিক আছে? তবে এটা তো একটা গেল, যদি এটা না দেখায় আপনি ধরেন এই যে আদার্স উইথ টিডিএস এ দেন, এটার ক্ষেত্রে এখন ধরেন আপনার টিডিএস কাটা আছে, চালান দেয়া আছে আলাদা আলাদা। তো যদি ওইটা একাধিক সেক্টর, একটা সেক্টর না একাধিক সেক্টর ধরেন, তখন আলাদা আলাদা দিতে হবে। আবার যদি একটা সেক্টর, একটা প্রতিষ্ঠানে আপনি কনসালটেন্সি সার্ভিস দিয়েছেন, সে সবসময় আপনার কাছে ট্যাক্স কেটে রাখছে, তো এইটার ক্ষেত্রে চাইলে আপনি একবারে দেখাইতে পারেন, দেখায়া একবারে টিডিএস দিয়ে দিতে পারেন। ক্লেম করার সময় ওই আলাদা আলাদা চালান অনুযায়ী ক্লেম করতে হবে।
তো এক্ষেত্রে আমরা একবারে দিলেই এটা হয়, এটা বারবার দেওয়ার দরকার নেই যদি সেক্টর আলাদা না হয়। একই হেডস এর হইলে একটাতে দিয়ে বসাই দিবেন, যোগ করে বসাই দিবেন। তো ডাক্তাররা যে ঔষধ কোম্পানি বা ক্লিনিক থেকে প্রফিট মানে পার্সেন্টেজ পায়, এটা কি কোনো স্বীকৃত আয়? স্বীকৃত আয় যদি না হয়, আপনি আয় দেখাইতে চান, এখানে এই আদার্স ইনকামের মধ্যে আয় দেখান, বুঝছেন? সবই তো ওনারা তো দেখানোর সুযোগ আছে। ওনারা তো দেখাই না, পুরোটাই তো ফাঁকি দেয় আর কি। তো এই বিষয়টা ট্যাক্স ডিপার্টমেন্ট তো মনে হয় জানারই কথা। জানে না মানে, এটা তো প্রকাশিত, বিশেষ করে জিএসকে সানোফি যাওয়ার পর থেকে তো এটা একটা মানে হাইলাইটস হয়েছে প্রচুর। আগে জানতো না জানতো, এটা জানার, এটা তো তখন তো জানছে যে এই মার্কেটে তারা সাস্টেইন করতে পারতেছে না, কারণ অন্যান্য অবৈধ কোম্পানিগুলো অবৈধ সুবিধা অবৈধ দেয়। সুবিধা দিচ্ছে, তারা এই সুবিধার সাথে অ্যালাইন করে থাকতে পারবে না। কিছু কোম্পানি দেখি তাদের যে ম্যানেজিং ডিরেক্টর বরাবর আবেদন করে, অমুক ডাক্তারে অমুক ঔষধ 2 মাস লিখবে, এই জন্য তাকে একটা iPhone 16 Pro অথবা 1,50,000 টাকা নগদে পরিশোধ করা প্রয়োজন। এরকম আবেদন দিয়ে দিয়ে টাকা এনে দেয় ডাক্তারকে। কিছু করার নেই, সব আপনি যেদিকে যাইবেন। আমার তো খাবার দাবার দেখলে বেশি তাকাইলে একেবারে বেশি খারাপ লাগে, যে এত ভেজাল, কি খাবেন? যা খাবেন তাই বিষ, যা খাবেন তাই বিষ। ক্লিনিকদের রমরমা ব্যবসা আর কি, ডাক্তার ক্লিনিক মানে মেডিকেল সেক্টরে। আপনার মানে ধরেন আগামী 10 বছর পরে দেখবেন ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে কিডনি রোগী। যে মাত্রা নিচ্ছে এটা তো আসলে এখন পর্যন্ত দেখা যায় যে অল্প প্রভাব, প্রভাব তো আস্তে আস্তে বাড়বেই। ভয়ঙ্কর। আমরা মানে এত খারাপ জাতি। অন্যান্য দেশে খাবারে ভেজাল দেয় দেয় না, কিন্তু কম, সব দেশে দেয় না, কিছু কিছু দেশে দেয়। তো ইন্ডিয়া তো এই পরিমাণ দেয় না, ধরো বাঙালিরা ইন্ডিয়ারে দেখতে পারে না, তারও এই পরিমাণ মানে ভেজাল দেয় না। পাকিস্তানও দেয় না এই পরিমাণ ভেজাল, বাংলাদেশে যে হুইলের পরিমাণ ভেজাল। হুইলের গুঁড়া আর পেট্রোল মিশিয়ে দুধ তৈরি করে। গুড় তৈরি করো, তারপর চিনি, চিনি যে ভেজাল, চিনির মধ্যে ওই যে কালার, এখন হলো ধরেন আখের চিনি বেশি চলে, কালার করে আখের চিনি বিক্রি করতেছে, মানে আনবিলিভেবল। আর ধরেন এই যে আম, এই যে কি জিনিস এখন, আম তো মেচুরিটি হয় নাই, পাকে নাই, কিছুই মানে কোনো কিছুই তো না, দেখলে আর ভালো লাগে না। বেঁচে থাকা। কি হবে বলো, আমরা 10 বছর পরে যে আমাদের ঘরে ঘরে কি হবে? যাই হোক, সৃষ্টিকর্তা আমাদের একটু হেদায়েত দান করুক, তাই তো, যে আমরা নেই, আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়। এছাড়া আর কি বলার আছে স্যার, আসলে এটা তো সামগ্রিক বিষয়। ওকে, এখন অন্যান্য উৎস হইতে আয় আমরা কোথায় কি দেখাবো, এটা দেখি। রয়্যালটি, যদি রয়্যালটি কোনো ইনকাম থাকে, রয়্যালটি ইনকামে দেখাতে পারবো। সিম্পল জিনিস, নেম অফ দ্য ক্লায়েন্ট, এগ্রিমেন্ট যদি থাকে, নং হবে, ডেট, কত পাওয়া গেছে, যদি সোর্সে ট্যাক্স কাটা রাখে এখানে আসবে। রয়্যালটির ক্ষেত্রে সোর্সে ট্যাক্স কাটার বাধ্যবাধকতা আছে, যদি ওই প্রতিষ্ঠান উৎস কর্তনকারী সত্তা হয়, তা না হলে তো নয়। আমার সাথে করলে তার সে বাধ্যবাধকতা নাই ব্যক্তি। তারপরে পেমেন্ট ফ্রম WPPF, এটা থাকবে। এটা কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদের যে লভ্যাংশ ঘোষণা করে, সেখানে অবশ্যই সোর্স ট্যাক্স কেটে পেমেন্ট দিবে, 10% কেটে এটা পেমেন্ট দেয়। কোম্পানি যেই কোম্পানি দিয়েছে, ধরেন এসিআই দিয়েছে, এসিআই এর নাম, ডেট অফ পেমেন্ট, যে তারিখে পেমেন্ট দিয়েছে, রেফারেন্স নম্বর, তখন কি করে এটা সার্টিফিকেট দেয়, স্যালারি সার্টিফিকেটে হয় তুলে দেয়, নাহলে আধার একটা সার্টিফিকেট দেয়। ওই সার্টিফিকেটের নাম্বারটা, গ্রস অ্যামাউন্ট কত টাকা পাইছে, কত টাকা সোর্সে ট্যাক্স পাইছে, লাইসেন্স ফি, যদি এরকম পেয়ে থাকে তখন আসবে, তাছাড়া এগুলো খুব কম আসবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফিও কম, একই প্রসেস। ইনকাম ফ্রম ইনটানজিবল অ্যাসেট, এটাও যদি এসে থাকে হবে, তা না হলে না। ক্যাশ সাবসিডি পাবে, ক্যাশ সাবসিডি, এটা আবার ফাইনাল ট্যাক্স। যেমন এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলো, সেটা প্রপার্টরশিপ বিজনেস হোক, তার পার্টনারশিপ হোক, বা লিমিটেড কোম্পানি হোক, ওইখানে তারা যে রেমিটেন্স আনে, তার উপর একটা ইনসেন্টিভ পায়। বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন রেট, না ইন্ডাস্ট্রি অনুযায়ী বিভিন্ন রেট, কারোর জন্য 2%, কারোর জন্য 1.5%, কারোর জন্য 10%, কারোর জন্য 7.5%। এটা আবার ইনসেন্টিভ রেট লেখা আছে, incentive।
সরি, 25-26। তো এই যেখানে লেখা আছে কোন প্রতিষ্ঠান কত পাবে ইন্ডাস্ট্রি ওয়াইজ। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা 1.5%, কোথাও 3%, কোথাও 10%। তারপরে এই যে চিংড়ি টিংড়ি এগুলো সব আলাদা আলাদা করা আছে, এই ক্যাশ সাবসিডিটাই বেসিক্যালি এখানে আসতেছে। তারপর লটারি পাজেল গেম, জুয়া খেললেন বা আমরা খেলে পাইলাম, আমাদের ক্লায়েন্ট পাইলো, যদি এগুলো দেখেন এগুলো ক্যাশ টাকা তো দেখে না থাকলে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ। তারপরে আছে আদার্স উইথ টিডিএস, যখন উইথ টিডিএস থাকবে তখন এটাও কি পারপাস বিবরণটা, পেমেন্ট অথরিটি কে পেমেন্ট দিয়েছে, কত তারিখে পেমেন্ট দিয়েছে, কত টাকা দিয়েছে, রিলেটেড এক্সপেন্স আছে কিনা, আর টিডিএস কত টাকা। তারপর গ্রুপ ইন্স্যুরেন্স, পার্টিকুলার গ্রুপ ইন্স্যুরেন্স মানে মেটলাইফ। এটা প্রিমিয়াম লেখা যায়। স্যার ভালো একটা পয়েন্ট আসছেন। আমরা অ্যাসেটে এই যে এটা কি আদার্স অ্যাসেট আছে যেখানে ওখানে বসাবো কেন প্রিমিয়াম? এটা বসাবেন? না না না, এটা এখানে এটা আসবে না, এটা তো অ্যাসেট না। স্যার প্রিমিয়াম যে আমি জমা দিচ্ছি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওইটা তো জমা। আরেকটা জিনিস, ওইটা তো ওটা আপনার নর্মালি নিজের নামে। ইন্স্যুরেন্সের কথা বলতেছে স্যার। এটা তো গ্রুপ ইন্স্যুরেন্স, ওইটা তো লাইফ ইন্স্যুরেন্স। ও গ্রুপ আচ্ছা, ইন্স্যুরেন্স জি আর আমি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য আছে। না স্যার আমি বুঝতে পারছি, লাইফ ইন্স্যুরেন্সের কথাই বলতে চাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইখানে আমরা ওই যে ওইখানে যাইতেছি ধাপে ধাপে। আজকে হেডস অফ ইনকাম গুলো শেষ হলে নেক্সট ক্লাসে হলো ওই যে রিবেট এক্সপেন্ডিচার, এই ধাপে ধাপে আর কি যাব। এখন তো ইন্ডিভিজুয়াল হেড অনুযায়ী যত ধরনের ইনকামের ক্লু আছে সবগুলো কিন্তু আমরা শিখে গেলাম। এই পর্যন্ত হেডস অফ ইনকাম শিখলাম, আর কিছু তো শিখি নাই। এরপর আরো কাজ আছে, সেগুলো করে তারপরে হলো আমরা একবার লাস্ট পর্যন্ত একটা ফাইনাল রিটার্নে যাবো। স্যার ওখানে পেমেন্ট জিরো অথরিটি কুপন বন্ডে একটু কথা ছিল স্যার, ওইটা তো টিডিএস কাটে না নাকি? না কাটে না, পকেট থেকে দিয়ে দিতে হবে, তার মাপ নাই আয় হইলে। তারপরে একই, তারপরে এনাদের ইনকামটা তো দেখাইলাম। এই জাস্ট এইগুলি আছে, এগুলির মধ্যে হলো যে তো এগুলো তো ব্যক্তির ক্ষেত্রে মানে কিছু তো এখানে ব্যবসায়ীর ক্ষেত্রে আছে, কোম্পানির ক্ষেত্রে আছে, এগুলো মানে প্রসেসটা আলাদা হয়ে যায়। যে আমরা অন্যান্য উৎসতে আয় দেখলাম যে ডিজেল করলে কি হয় সেইগুলো, এগুলো আর এখানে আসবে না, এগুলো আবার কোম্পানিতে চলে যাবে, যেগুলো কোম্পানি রিলেটেড। আর যেগুলো ব্যক্তি রিলেটেড এগুলো সব এখানে আসছে। বলেন ভাই। দাদা কিছু প্রশ্ন ছিল। বলেন বলেন। এটা হচ্ছে ডাব্লিউইডি বন্ড, যেটা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ওটার ইনকামটা কি ট্যাক্স এক্সাম্পটেড? ফুললি অ্যাকাউন্টেড। আচ্ছা, ওইটা ওটা তাহলে ওই- আমরা ওইটা অ্যাসেটে ওই- দেখবো আর কি দাদা তাহলে। না ওইটা এই যে পরে এখানে তো আমরা হেডস অফ ইনকাম গুলো দেখলাম না, আরো আছে না ওগুলো তো বাকি আছে আমাদের ক্লাস। এখানে আরো কতগুলো ইনকাম আছে না, এই যে অ্যাসেসমেন্টে যখন যাবেন তখন কিন্তু দেখেন কয়টা। এই যে এক্সাম্পটেড ইনকাম আছে, হুম। সেটা যাই নাই। তারপরে এখানে পার্টনারশিপ ফার্মের ইনকাম যাই নাই, অ্যাসোসিয়েট পার্সনের যাই নাই, এই যে ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ যাই নাই, স্পাউজের
ইনকামও বা মাইনর ইনকামও যায় নাই, আবার ভলেন্টারি ডিসক্লোজারও যায়নি, এগুলো বাকি আছে। ওগুলোর পার্ট, ওগুলো আগামী ক্লাসে আমরা দেখবো। আচ্ছা, তারপর দাদা ডিপিএসএফডি এর ইন্টারেস্ট গুলো আহ অনেক সময় দেখায়, অনেক সময় দেখায় না, মানে যখন টিডিএস কাটবে না তখন কি না দেখানো বেটার? এটা স্ট্র্যাটেজিক্যালি উপর ডিপেন্ড করে, হ্যাঁ, কখন আচ্ছা দেখাবেন আর কখন দেখাবেন। তবে এটার কাহিনী বাদ, এটার এখন মানে আচ্ছা আচ্ছা। দেখাবেন না, এই সামনে আর সেই সুযোগ আসবে না। আগে একটা স্ট্র্যাটেজিক্যাল ছিল, এখন তো আর ধরেন রিটার্নের সময় শেষ হয়ে গিয়েছে। তো সামনে তো অটোমেটিক্যালি জুন জুলাই মাস থেকে তো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। আর বিএসপি দাদা যেটা 5% শর্টফল, ওটা দিয়ে দিব আর কি রিটার্নের সাথে। কোনটা? বিএসপি বাংলাদেশ সঞ্চয় মানে সঞ্চয়পত্রের ইন্টারেস্টে যেটা 5% কম হ্যাঁ, থাকে, ওটা রাইট রাইট রাইট, হ্যাঁ, রিটার্নের সাথে রিটার্নের ফাইভ সাথে দিয়ে পার্সেন্ট দিতে বাকি হবে। দিয়ে দেব। রাইট, দিয়ে দিতে হবে। আর দাদা বাজি থেকে নাহলে যদি তার আয় এটা, হয়, হ্যাঁ, আসলে এই যে ধরেন, অন্যান্য ছবিতে এই লেখা আছে না না গেম। সেটা বলছি না, মানে সেটা তো ধরেন বাংলাদেশে অবৈধ, তো এটার অবৈধ প্রমাণক হোক, যদি, অবৈধ প্রমাণক হোক যদি এখানে, অবৈধ হোক এখানে তো একটা অপশনই আছে। অন্যান্য উৎস হইতে যে কোনো গেম, গেম লেখা আছে না, তো গেম তো, এটা তো বাজিটা তো ওয়ান কাইন্ড অফ গেম, এখানে আপনি দেখাতে পারবেন। আচ্ছা। আর দাদা জেসিবির জিরো কুপন বন্ডের ধরেন 10 লাখ টাকা, ওটা হচ্ছে আমার কি প্রিন্সিপাল অ্যামাউন্ট, হুম। মানে ওটা মানে বুঝি না আর কি, মানে কিভাবে নেয় ওরা? আহ, ওইটা রেট থাকে তো, আচ্ছা। আর মেয়াদি রেট। আমি ট্রেজারি একজনের বিল, কাছে, ট্রেজারি বিল ট্রেজারি বন্ডের মতো এটা না, সুকুকের মতো এটা না, এটা আলাদা, এটা আচ্ছা, সিকিউরিটিজ। মানে জিরো কুপন মান্থলি যেটা দেয় বন্ড, তাইলে ওইটাই আমার জিরো ইনকাম। কুপন বন্ড আছে, ইউনিট সার্টিফিকেট আছে। আচ্ছা। আর শেয়ার স্টক আর ডিবেঞ্চার এগুলো দাদা এসেটে শিখবো আর কি, মানে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওইটা তো বড় পার্ট রয়েছে ওইটা তো আমাদের ক্লাস লাগবে, মিনিমাম 2টা ক্লাস লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। জহিরুল ইসলাম সাহিবাই বলুন। জি দাদা, এই আজকে একজন করদাতার নোটিশ আসছে 280-তে আর 212-তে। ওইটা 280-তে আগামীকালকে ওনাকে ডাকছে। কি জন্য? চব্বিশ রিটার্ন সাবমিট করে চব্বিশ নাই? পঁচিশ, হ্যাঁ 24-25 রিটার্ন দেয় নাই, আবার হুম। 25-26 দিয়েছে। হ্যাঁ, এরা মানে কোন মুখস্থ কাজ করে। 212টা কি জানেন? এই যে দেখেন 212টা দেখেন। 212 হচ্ছে আয় গোপন করছে স্যার, হুম। তথ্য বা আয় গোপন করছে। হ্যাঁ, তাই তো, মানে, মানে এটা দেখলে আর ভালো লাগে না, এটা কি এক কথা, ফাইল রিওপেন। ঠিক আছে, যে রিটার্নই সাবমিট করলো না, ফাইল আবার রিওপেন হইবে কেমনে বলুন তো দেখি। এই জন্যই তো বললাম যে দুমায়া হলো ওনারা এই কাজ করে। এখন হলো রিটার্ন সাবমিট করেন, আপনি যেটা করবেন, রিটার্ন সাবমিট করবেন, রিটার্ন সাবমিট করে নিয়ে যাবেন, যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন যে আমি রিটার্ন সাবমিট করেছি আমার। ওনার টিআইএন করা ছিল কত সালে? এটা 24-এ, এটা চল- 24-25 সম্ভবত ওনার ফার্স্ট রিটার্ন ছিল, উনি দেয় নাই, 25-26 দিতে। হ্যাঁ, তাহলে বলবেন যে কয় তারিখে ইফেক্ট, কি 24-25-ই পরে অ্যাসেসমেন্ট ইয়ার? জি তাহলে ওইটা যে দেওয়া হয়নি, ওই রিটার্নটা সাবমিট করবেন। তো এখানে একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে যাবে, কারণ হলো 25-26 করে ফেলছে না, তো আগে রিটার্নটা একটা। স্যার, যারা যারা যে বছর ক্লিন করে ওই বছর কি রিটার্ন সাবমিট, যদি কারো হ্যাঁ, হ্যাঁ, বাধ্যতামূলক না ওইটাই তো। হয়, সে না করলেও তো কেন হয় না। বাধ্যতামূলক না? টিন করাই মানে হলো রিটার্ন সাবমিট বাধ্যতামূলক। টিন করা আচ্ছা। মানে রিটার্ন সাবমিট বাধ্যতামূলক। উম, আচ্ছা স্যার, তো দেখে তার একটা প্রশ্ন করে ফেলি, সেটা হলো আহ কোন একজন পেশাদার যদি ট্যাক্স এক্সামটেড ইনকাম হুম, শো করছে রেমিটেন্স, কেমন স্যার, কিন্তু হুম, পরবর্তীতে তার মনে হলো যে সে এটা আসলে প্রমাণ করতে পারবে না পুরোটা। এখন এটা তো হুম, এডিটের সুযোগ আছে 6 মাস 180 দ্বারা। সে হুম। যদি এখন এটাকে এডিট করতে যায়, ট্যাক্স এক্সামটিতে বাদ দিতে চায়, সেটা কি বাদ যাবে না তার ওই যে রিটার্ন ফাইলে শো করবে স্যার? মানে ট্যাক্স এক্সাম্পটেড নিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়েছিল, কিন্তু এগুলো তো ফাঁকিবাজ স্যার। এখন মনে করতেছে যে না, সে এটা প্রমাণ করতে পারবে না, এই ট্যাক্স ইনকামটা, রেমিটেন্স ইনকামটা তার পুরোটাই তার না। এখন সে বাদ দিতে চাচ্ছে,
বাদ দেওয়ার জন্য, এডিট করার জন্য সময়ও আছে, তার এখনো 85 দিন আছে। তাইলে পারবে, তাইলে এডিট করে ওই সে ট্যাক্স দিয়ে দিবে। এখন তো ট্যাক্স দিবে, এডিট করা মানেই তো ট্যাক্স দেয়, তাই তো? না না, এডিট করে মানে পুরোটাই বাদ দিয়ে দিবে, সে কোনো রেমিটেন্স ও, দেখাবে না। পুরোটাই বাদ Essence- দিয়ে দিবে না? তাহলে বিপদ আছে, হ্যাঁ। হুম। তাইলে বিপদ আছে। মানে মানে আয় সুযোগ বাদ নেই, দিয়ে হ্যাঁ? দিবে তো? না না, সুযোগ তো আছে, যা ইচ্ছা তাই করতে পারবে অনলাইন তো, কিন্তু ফাইলের থ্রেটে পড়বে। না, ফাইলে থেকে যাচ্ছে, আমি আমি ঢুকে দেখছি স্যার। তো ফাইল রিটার্নে থ্রেটে তুমি পড়বে, আয় বাদ দিয়ে দিল। আপনি বুঝেন নাই, থ্রেট হুমকিতে পড়বে, ফাইল অডিটে পড়ার সম্ভাবনা পড়বে, সেটা বলছি। আবার যদি সে ট্যাক্স দিয়ে দেয় কিছু, যেটা অ্যামেন্ডমেন্ট করতেছে, ট্যাক্স দিয়ে দেয় কিছু, তাহলে আর অসুবিধা নেই। বুঝাইতে পারছি কিনা? একটু ক্লিয়ার যদি বলতেন স্যার। মানে ধরেন রেমিটেন্স কত টাকা দেখাইছে? স্যার, ধরে 1 কোটি টাকা দেখাচ্ছে স্যার। বাপরে বাপ! তাইলে ওইটাই করে দিতে বলেন, নাহলে অল্প টল্প হলে বলতাম যে ওই টাকাটা নর্মাল রেভিনিউ দেখায়া, ট্যাক্স এক্সামটেড না দেখায়া ট্যাক্সেবল করে আর ট্যাক্স দিয়ে দেন। তাইলে ই করেন, ঠিক আছে। তো এটা অ্যাসেট 1 কোটি টাকা দেখাইছে, মানে 1 কোটি টাকা অ্যাসেট হয় নাই তার? অ্যাসেট আছে না, তার অ্যাসেট কি করবে? তার হ্যাঁ, অ্যাসেট বাড়ে নাই, অ্যাসেট বাড়ে নাই, অ্যাসেট কি দেখাই নাই। অ্যাসেট পাচ্ছে 30 লাখ, ক্যাশ ইন, রেমিটেন্স ক্যাশ দেখাচ্ছে ইন, 1 কোটি। ভাই ক্যাশ ইন ক্যাশ ইন হ্যান্ডে হ্যান্ড রাখছে। বাড়ছে, ক্যাশ ইন হ্যান্ডে টাকা আছে, ক্যাশ ইন হ্যান্ড ও, বাড়ছে স্যার। তাহলে ওইটাই তো, এটাই তো অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ডে হইলো। ঠিক তাহলে আছে, ওটা স্যার বাদ দিলেও তার ইয়েতে থেকে যাচ্ছে, হ্যাঁ, পুরোটাই। রিক্সটা থেকে যাচ্ছে, রিক্সটাতে তো বাদ দিয়ে দিতে বলেন, বাদ দিয়ে দিয়ে ডাকলেও বলে যেটা ভুলে হয়েছিল। হ্যাঁ, আমার হিসাব হ্যাঁ, মিলালে ওটাই স্যার, এই স্যার আর উপায় নেই স্যার। ওরা টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করতে হবে, নাহলে এইটা ট্যাক্স করে দিলে তো আর অনেক বিশাল টাকা ট্যাক্স চলে, 30 লাখ টাকার ট্যাক্স চলে আসবে। জি জি। ঠিক আছে, ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আমি আগের ক্লাসগুলো পিডিএফ গুলো সহ একসাথে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। Thank you. নমস্কার। ধন্যবাদ দাদা।